তো আজকের হেডিংটা কি? আজকের হেডিংটা হচ্ছে সংকরায়ন নির্ণয়। সো সংকরায়ন আমরা দেখব যে আমাদের কয়টা অরবিটাল সংকরিত অরবিটাল হিসেবে থাকে, তার রেসপেক্টে আমাদের সংকরায়নগুলা কেমন হবে সেটা দেখব। তো সেই সমস্ত সংকরায়নের ক্ষেত্রে তাদের যে চেহারা বা আকৃতি সেই সম্পর্কে একটা ধারণা পাবো, এবং সংকরিত অরবিটালগুলোর মধ্যে যে বন্ধন কোণটা আছে সেই বন্ধন কোণটা কিভাবে হয় সেটা দেখব। আর এখানে দেখব আকৃতি, এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে আকৃতি নির্ধারণের ক্ষেত্রে, সেটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা। সো মুক্তজোড় ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে আমাদের সংকরায়ন হচ্ছে একই থাকলেও তাদের আকৃতি ভিন্ন ভিন্ন হইতে পারে, আমরা সেটা দেখব। তো আমার কথা তো শোনা যাচ্ছে, তাই না? জি ভাই, শোনা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে। তাহলে দেখো, প্রথম হচ্ছে সংকরায়ন। সো আমরা জানি যে আমাদের দুইটা অরবিটালের যদি সংমিশ্রণ হয় সেক্ষেত্রে আমরা এসপি সংকরায়ন পেয়ে থাকি। সো এসপি সংকরায়নে যদি মুক্তজোড় ইলেকট্রন না থাকে বা জিরোটা থাকে, সো সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। সো বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে এসপি সংকরিত একটা যৌগ। তো তার ক্ষেত্রে আকৃতি কিরকম হবে? আকৃতি হচ্ছে সরল রৈখিক। সো আমি যদি চেহারাটা দেখাইতে চাই, যেমন ধরো এটাকে হচ্ছে অরবিটাল চিত্রের মাধ্যমে দেখানো যায়, বাট আমি জাস্ট একটা দাগ দিয়ে দেখাইছি, তো অরবিটাল চিত্রের মধ্যে দেখাইলে হচ্ছে এরকম হবে আর কি। হ্যাঁ, তো এইরকম একটা শেপ থাকবে। সো আমি এই জিনিসগুলাকে বড় না করে জাস্ট একটা দাগ দিয়ে দেখাইছি। সো মাঝখানে যে পরমাণুটা থাকবে সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু, তাহলে হচ্ছে বেরিলিয়াম। সো বেরিলিয়াম কিন্তু আমাদের কেন্দ্রীয় পরমাণু, এবং এইটার দুইটা সংকরিত অরবিটাল এই যে এখানে দেখানো হয়েছে, এবং দুইটাই হচ্ছে এসপি। হুম। সো এই সংকরিত অরবিটাল গুলার মধ্যে আবার ক্লোরিন এসে ওভারল্যাপ করতেছে, পরবর্তীতে এই জিনিসগুলা হবে। বাট আমরা হচ্ছে সংকরিত অরবিটাল এবং কেন্দ্রীয় পরমাণুর রেসপেক্টে চেহারাগুলা দেখব। হ্যাঁ। সো দেখো, আমাদের যখন এসপি সংকরিত থাকবে কোনো হচ্ছে যৌগ, সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু যে থাকবে, যেমন এই ক্ষেত্রে বেরিলিয়াম। সো বেরিলিয়ামের সংকরিত অরবিটালগুলা এরকম ভাবে থাকবে, দুই পাশে বিন্যস্ত থাকবে, এবং এই দুইটা সংকরিত অরবিটালের মধ্যে যে বন্ধন কোণটা থাকবে সেই বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। সো আমি যদি বেরিলিয়ামের চেহারাটা দেখাইতে চাই, তাহলে এরকম হয় আর কি। এখানে একটা ক্লোরিন থাকে, এখানে একটা ক্লোরিন থাকে। সো এভাবে থাকে আর কি। হ্যাঁ। সো এই যে এইটা দিয়ে আসলে আমরা ওভারল্যাপিংটা বুঝাইছি। আচ্ছা। সো এখানে আমরা বন্ধন কোণটা বলছি, বললাম 180 ডিগ্রি থাকবে। তো এই বন্ধন কোণটা অ্যাকচুয়ালি তোমার সংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যে যে বন্ধন কোণটা সেটা। আশা করি বুঝতে পারছো। এটা বুঝতে পারছো? হ্যাঁ ভাই। হ্যাঁ। এবং বেরিলিয়াম ক্লোরাইড যেটা, সেটার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন কিন্তু থাকে না, কারণ আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, একটাই দেখবো শুরুতে। তাহলে দেখো, বেরিলিয়াম কত? বেরিলিয়াম হচ্ছে 4, তাই না? বোরন হচ্ছে 5। সো বেরিলিয়াম হচ্ছে 4, তাহলে 1s2 এবং 2s2, তাহলে এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। আচ্ছা। তো দেখো, তুমি যদি এর সাথে দুইটা ক্লোরিন যুক্ত করতে চাও, তাহলে তার এই যুগল অবস্থাটাকে ভাঙতে হবে। সো যুগল অবস্থা যদি সে ভাঙতে চায়, তাহলে তাকে এক্সাইটেড হইতে হবে। আর এক্সাইটেড হইলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়ে যাবে? এই যুগল অবস্থাটা ভাঙবে, তাহলে হবে 2s1 আর 2p1x, পরবর্তী অরবিটালে যাবে পি এর। সো এটা হচ্ছে আমাদের সেই লাস্ট শেল। সো দেখো, এখন যদি ক্লোরিন আসতে হয়, তাহলে এখানে একটা ক্লোরিন আসলো, এখানে একটা বন্ধন ক্রিয়েট করলো, আবার আরেকটা ক্লোরিন আসলো, এখানে আসলে শেয়ার করে বন্ধন ক্রিয়েট করলো। তাহলে দেখো তো, এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন কি আছে? মানে অলরেডি যুগল এরকম কোনো ইলেকট্রন আছে, নাকি সবই হচ্ছে বন্ধন জোড়, বলো তো? ভাই বন্ধন তো। সবই হচ্ছে বন্ধন জোড়, কারণ এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন কিন্তু নাই। অলরেডি যুগল অবস্থায় থাকা কোনো ইলেকট্রন নাই। আচ্ছা। তো ঠিক আছে। সো এজন্যই আমরা লিখছি হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 0। সো এসপি সংকরিত কেন্দ্রীয় পরমাণুর অরবিটালগুলা হচ্ছে এভাবে বিন্যস্ত থাকে, এবং তাদের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। আচ্ছা, এবার আসা হচ্ছে sp2। সো sp2 সংকরায়ন কখন হবে? যখন আমাদের সংকরিত অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা। সো সেক্ষেত্রে আমরা একবার ধরে নিব আমাদের কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। তো একটা উদাহরণ আমরা দেখাইতেছি, bf3, সো বোরন ট্রাইফ্লোরাইড। তো সেক্ষেত্রে আমাদের আকৃতিটা কেমন হবে? আমরা বলছিলাম ত্রিকোণ আকার সমতলীয়।
সো ত্রিকোণাকার সমতলীয় আকৃতিটা আসলে কেমন সেটা একটু দেখি। দেখো আমরা এই যে এখানে যে ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে এটা হচ্ছে মনে রাখবা সবসময় কেন্দ্রীয় পরমাণু। তাহলে দেখো এখানে সংকরিত অরবিটাল কয়টা? 3টা। সো কেন্দ্রীয় পরমাণুর রেসপেক্টে আমরা হচ্ছে আমরা বাকি সংকরিত অরবিটাল গুলা দিব। তাহলে এটা কি বলছে? ত্রিকোণাকার সমতলীয়, মানে একটা সমতলের কথা যদি চিন্তা করি, তার ওই সমতলের মধ্যে একটা ত্রিকোণাকৃতির অবস্থা সৃষ্টি হবে। তাহলে দেখো এই যে, হ্যাঁ, এটা হচ্ছে একটা অরবিটাল, এটা হচ্ছে একটা অরবিটাল, এটা হচ্ছে একটা অরবিটাল। এবং আমরা যদি একটা সারফেসের মধ্যে জিনিসটা দেখাইতে চাই, তাহলে ধরো এরকম একটা শেপ, এই যে, মানে তুমি যদি এই তিন কোণা জিনিসটাকে একটা পেজের উপর কথা চিন্তা করো, তাহলে এই পেজের উপর এই 3টা অরবিটাল এভাবে আছে, একটা সমতলের উপর আছে। বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আর এই যে অরবিটাল গুলো আছে, এই সমস্ত অরবিটালের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি করে। সো 120 ডিগ্রি কিভাবে হলো তুমি একটু চিন্তা করো, যে তোমার টোটাল জিনিসটা যদি একটা বৃত্ত হয়, এই যে টোটাল জিনিসটা যদি একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের আমরা তো জানি যে টোটাল হচ্ছে 360 ডিগ্রি থাকে। এখন তুমি কি করছো? এই 360 ডিগ্রিকে 3টা ভাগ করছো। তাহলে এই 360 ডিগ্রিকে যখন 3টা ভাগ করো, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। সো এভাবে আসলে তুমি যখন এরকম একটা সারফেসে 3টা অরবিটালকে এভাবে বসাও, তখন এই প্রত্যেকটা অরবিটালের মধ্যে অ্যাঙ্গেল থাকে হচ্ছে 120 ডিগ্রি করে। সো এভাবে আমরা চিন্তা করতে পারি যে একটা বৃত্ত ছিল, বৃত্তকে টোটাল অ্যাঙ্গেল আমরা জানি 360 ডিগ্রি, একে আমরা 3 দিয়ে ভাগ করছি, তাইলে 120 করে প্রত্যেকটা অ্যাঙ্গেল পাইছি। সো এখানে বলছি হচ্ছে বন্ধন কোণ। সো বন্ধন কোণ হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এটা বুঝতে পারছি? হ্যাঁ ভাই। আচ্ছা, সো এখন একটু দেখো যে আমাদের যদি একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, যেমন একটা উদাহরণ আমরা বলছি এখানে সালফার ডাই অক্সাইড। সো একটা মুক্তজোড় ইলেকট্রন যদি থাকে, তাহলে আমাদের শেপটা আমরা বলছি হচ্ছে ভি আকৃতি sp2 এর ক্ষেত্রে। এখন এটা কিভাবে বর্ণনা করা যায়? আচ্ছা, সো এখন একটু খেয়াল করো যে আমাদের মুক্তজোড় ইলেকট্রন একটা মানে কি? মানে হচ্ছে আমাদের একটা সংকরিত অরবিটাল, লোভযুক্ত যে সংকরিত অরবিটাল আছে সেটা নাই। দেখো আমাদের যদি 3টাই বন্ধনে অংশ নিত সংকরিত অরবিটাল হিসেবে, তাহলে আমাদের কোনো লোন পেয়ার ছিল না বা মুক্তজোড় ছিল না। তখন আমরা দেখো 3টা লাঠি পাইছি, ঠিক আছে? বাট এবার কি করছি? এবার হচ্ছে আমাদের একটা মুক্তজোড় ইলেকট্রন চলে আসছে। সো এবার মনে রাখবা যে মুক্তজোড় ইলেকট্রন যদি চলে আসে, তার মানে লাঠিগুলা কমবে। সো আগে লাঠি ছিল হচ্ছে 3টা, হ্যাঁ? সো এবার আমাদের লাঠি হবে 2টা। এবং আমরা কি করলাম? আমরা হচ্ছে উপরের লাঠিটাকে যদি সরায় দেই, ওই লাঠির জায়গায় এবার আমরা জাস্ট মুক্তজোড় ইলেকট্রনটাকে বসাই দিছি। সো দেখো তার মানে কি? লাঠি হয়ে গেল 2টা, এবং একটা মুক্তজোড় ইলেকট্রন মানে হচ্ছে একটা লাঠি কম। এভাবে মুক্তজোড় ইলেকট্রন যতগুলা বাড়তে থাকবে, ততগুলা করে লাঠি কমতে থাকবে, এবং তার রেসপেক্টে আকৃতিগুলাও ভিন্ন ভিন্ন হবে। সো দেখো এইটার আকৃতি আমরা বলে দিছিলাম, এটা হচ্ছে ত্রিকোণাকার সমতলীয়, মানে একটা সমতলের ওপর 3টা এভাবে অরবিটাল আমরা বসাইছিলাম, সংকরিত অরবিটাল। আর আমরা যখন এখানে বলছি ভি আকৃতি, তাহলে দেখো একটা লাঠি কম যেহেতু, তার মানে এখানে একটা লাঠি ছিল সেটা কমে গেছে। সো তোমার এই লাঠিটা যদি কমে যায়, তাহলে তোমার আকৃতিটা কেমন হয়েছে দেখো তো? এটা একটা ভি এর মতো শেপ না? এই যে উল্টা ভি। হ্যাঁ ভাই। আচ্ছা, সো এইটার আকৃতি হচ্ছে ওই যে, যেহেতু তোমার এই মুক্তজোড় ইলেকট্রনটা চলে আসছে, মুক্তজোড় ইলেকট্রন আসা মানে হচ্ছে একটা লাঠি কমবে, বাট সংকরণ কিন্তু একই থাকবে, ঠিক আছে? কারণ মুক্তজোড় ইলেকট্রন সংকরিত হয়ে থাকে। হুম। আচ্ছা, সো লাঠি একটা কমে গেছে। সো লাঠি যদি একটা কমে যায়, এটার আকৃতি হচ্ছে ভি আকৃতি। এবং দেখা যায় যে এই লাঠি যখন কমে গেছে, তখন এই যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 120 ডিগ্রির চেয়ে একটু কমে আসে। হ্যাঁ, সো আগে 3টা লাঠি ছিল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি করে। বাট এখানে যখন একটা লাঠি চলে গেছে, তখন এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আর একটু কমে আসে। কেন কমে আসে? কারণ মুক্তজোড় ইলেকট্রনগুলা এদিক থেকে আসলে প্রেস করা শুরু করে, তাদের বিকর্ষণ বলটা বেশি থাকে। সো এটা যদি কমে আসে, তা অ্যাঙ্গেল সেক্ষেত্রে 120 ডিগ্রির থেকে কম হইতেছে। সো এখানে লিখে দিছি আমরা বন্ধন কোণ 120 ডিগ্রি থেকে কম হবে। আচ্ছা,
তো আমাদের sp2 সংকরায়নের ক্ষেত্রে আমরা মুক্তজোড় ইলেকট্রন ছাড়া চিন্তা করলাম, এবং মুক্তজোড় ইলেকট্রন যদি একটা থাকে সেক্ষেত্রে কিরকম আকৃতি হবে দেখলাম। এবার চলে আসো sp3-তে। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং এদের ক্ষেত্রে আকৃতিগুলা মুক্তজোড় ইলেকট্রনের রেসপেক্টে যে চেঞ্জটা হইতেছে সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি। সো দেখো, sp3-তে সংকরিত অরবিটাল সংখ্যা যদি আমরা বলি তাহলে কয়টা থাকে? তাহলে থাকে 4টা। ওকে, সো 4টা সংকরিত অরবিটাল, একটা s 3টা p, বুঝতেই পারতেছি। সো প্রথমে আসো মুক্তজোড় ইলেকট্রন যদি একটাও না থাকে, আমরা আস্তে আস্তে দেখাবো জিনিসগুলা, এই উদাহরণের রেসপেক্টে এক্সপ্লেইন করব। সো মুক্তজোড় ইলেকট্রন যদি একটাও না থাকে তাহলে, যেমন মিথেনের কথা আমরা বলতে পারি, তাহলে আমাদের শেপ হবে চতুস্থলকীয় বা পিরামিডীয়। সো এটা আসলে কেমন, এটা হচ্ছে একটু এক্সপ্লেইন করা যায়। যেমন ধরো, আমরা উদাহরণের রেসপেক্ট আবার দেখাবো নি যদি ক্যামেরা অন করে দেখাইতে হয়। সো এটা বলছে চতুস্থলকীয় বা পিরামিডীয়। সো আমাদের দেখো সংকরিত অরবিটাল এখানে কয়টা? এখানে সংকরিত অরবিটাল হচ্ছে 4টা। সো আমার কি করব, আমাদের কেন্দ্রে হইতেছে আমাদের এই কেন্দ্রীয় পরমাণুটাকে রাখবো, এবং বাকি যে অরবিটালগুলো আছে তাদেরকে হচ্ছে এভাবে বিন্যস্ত করব, বাড়ায় দিব। এবং দেখো এটা একটা পিরামিডের মতো শেপ। কিভাবে? দেখো, আমরা যদি এই মাথাগুলা একটু একত্র করে দেই তাহলে দেখো এইরকম একটা কিন্তু পিরামিডের মতো সৃষ্টি হয়। হ্যাঁ, সো এবং এই কেন্দ্রীয় পরমাণুর পাশ দিয়ে আমাদের 4টা অরবিটাল আমরা বিন্যস্ত করে দিছি, এবং এই শেপটা হচ্ছে অনেকটা পিরামিডের মতো। সো পিরামিডের মতো যদি হয়, এবং এই দুইটা অরবিটালের মধ্যবর্তী যে কোণ সেটা থাকবে এই মিথেনের ক্ষেত্রে 109.5 ডিগ্রি করে, তাহলে প্রত্যেকটা অরবিটালের মধ্যবর্তী কোণই থাকবে 109.5 ডিগ্রি করে। এই যে এইখানে দুইটা অরবিটাল আছে সংকরিত অরবিটাল, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 109.5 ডিগ্রি করে। সো তাদের ক্ষেত্রে বন্ধন কোণ আমরা পেয়ে থাকি 109.5 ডিগ্রি। হ্যাঁ, সো আমি যদি একটু চেহারাটা তোমাদের দেখাইতে চাই তাহলে এক্সপ্লেইন করতে সুবিধা হবে। আমরা বলছিলাম sp3 যদি হয় তাদের সংকরিত অরবিটাল সংখ্যা হয় 4টা। হ্যাঁ, তো সেগুলো আসলে পিরামিড শেপটা কিভাবে বানায় সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে, আচ্ছা দেখো, সো এটা একটু আঁকাটা দেখানোটা একটু কঠিন। এগুলা কিন্তু এই যে এরকম, মানে এইভাবে বসছে, 3টা পা দিয়ে যেরকম ট্রাইপড আছে না? হ্যাঁ, ট্রাইপড হ্যাঁ ভাই। যেভাবে বসে সেরকম। আর এখানে তোমার এই মাথায় আরেকটা অরবিটাল থাকে, এই যে এটার মাথায়, এই যে এরকম। সো তুমি একটু চিন্তা করো যে এরকম যদি থাকে সেক্ষেত্রে এই যে প্রত্যেকটা অরবিটালের মধ্যবর্তী যে কোণ, আমি একটু দেখাই, এই যে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 109.5 ডিগ্রি করে। আবার এই যে কালো এবং নীলের অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি করে। আর উপরের যেটা আছে সেটার সাথেও এই অ্যাঙ্গেলটা হচ্ছে 109.5 ডিগ্রি। এখন একটু চিন্তা করো তো, আমি যদি এই বরাবর একটা দাগ দিই, হ্যাঁ, জাস্ট তুমি চিন্তা করো, এখান দিয়ে ধরো একটা কভার করে দিছে এরকম, এটা একটা কভার, এই যে এটা একটা কভার, এই যে লাল নীলের মধ্যে একটা কভার, এবং সবুজ নীলের মধ্যে একটা কভার। তাহলে চিন্তা করো, এটা কি একটা পিরামিডের মতো শেপ হয় না? এই যে এটা একটা 3 কোণা, এখানে একটা 3 কোণা, এবং এই বরাবর একটা 3 কোণা। ঠিক আছে, জাস্ট একটা প্লেন চিন্তা করো, একটা তল চিন্তা করো। ধর একটা কাগজকে তুমি এইভাবে রাখছো, একটা কাগজকে তুমি হচ্ছে এইভাবে রেখে দিছো, বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু একটা পিরামিডের মতো শেপ হয়, আর নিচে একটু উঁচা আছে। সো এই যে এখান দিয়ে ধর একটা তল কল্পনা করো, এই যে একটা তল, এখান দিয়ে একটা তল, আবার ওই পাশ দিয়ে একটা তল। ঠিক আছে, বুঝাইতে পারছি কি? তাহলে দেখো, এই মিথেনের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 109.5 ডিগ্রি করে। ঠিক আছে, সো এবার আমরা একটু চিন্তা করি যে আমাদের যদি একটা মুক্ত জোড় চলে আসে সেক্ষেত্রে ঘটনাটা কেমন হবে। তো দেখো, একটা মুক্ত জোড়, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখবো, এগুলো একটু ডিটেলসে দেখবো। সো একটা মুক্ত জোড় যদি থাকে সেক্ষেত্রে আমাদের আকৃতিটা বলা হয়েছে যে ত্রিকোণাকার পিরামিডীয়। মানে কি, যে পিরামিডের উপরের যে মাথাটা দেখাইছিলাম সেটা ধরো চলে যাবে। আমরা বলছিলাম কি যে একটা করে মুক্ত জোড় ইলেকট্রন থাকা মানে হচ্ছে একটা করে লাঠি বাদ। সো এই যে মাথার যে লাঠিটা ছিল
সেটাকে এবার যদি বাদ দিয়ে দাও, সেখানে হচ্ছে একটা মুক্তজোড় ইলেকট্রন চলে আসছে। তাহলে চিন্তা করো তো, পিরামিডের যে উপরের মাথাটা ছিল, এই যে উপরের মাথা, এই উপরের মাথা থেকে তো আমরা হইতেছে এভাবে টেনে 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 আমরা একটা পিরামিড গঠন করছিলাম। সো উপরের মাথাটাই যদি এবার না থাকে, তাহলে দেখো তো এই যে নিচে, নিচের খালি বেজের অংশটুকু আছে এভাবে, তাহলে এটাকে বলা হচ্ছে ত্রিকোণাকার পিরামিড। মানে এই পিরামিডের মাথাটা নাই, অ্যাকচুয়াল পিরামিড না, জাস্ট তিনটা কোণা এভাবে আছে, উপরের মাথাটা নাই। এবার আমরা বলছিলাম মুক্তজোড় ইলেকট্রন যতগুলা থাকবে একটা করে লাঠি কমে যাবে, সো উপরের লাঠিটা এই ক্ষেত্রে বাদ হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা, সো যখন এরকম উপরে লাঠিটা বাদ হয়ে গেছে, এই লোন পেয়ারের বা মুক্তজোড়ের বিকর্ষণ ক্ষমতা থাকে বেশি, আমরা আস্তে আস্তে দেখব। তখন এরা কি করছে, ওই 109.5 ডিগ্রি যারা ছিল তাদেরকে আরো চাপায় ফেলছে। সো চাপায় ফেলার পরে তাদের অ্যাঙ্গেলটা হয়ে গেছে এরকম 107.5 ডিগ্রি করে। সো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা জানি যে এদের বন্ধন কোণ, এটা মুখস্থ আমরা জানবো, এটা হচ্ছে 107.5 ডিগ্রি। সো একটা মুক্তজোড় ইলেকট্রন আসছে, বন্ধন কোণ কমে গেছে। এখানেও কিন্তু আমরা দেখছিলাম যে একটা মুক্তজোড় ইলেকট্রন আসছে, সো সেক্ষেত্রেও বন্ধন দেখো আগে 120 ডিগ্রি ছিল, এবার 120-এর চেয়ে কম করে ফেলছে। সো একটা জিনিস মাথায় ঢুকায় নাও যে মুক্তজোড় ইলেকট্রন থাকা মানে হচ্ছে বন্ধন কোণ কমে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে 107.5 ডিগ্রি এবং এটার আকৃতি খুব ভালোভাবে জানতে হবে। এটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়। আর এই মিথেনেরটা হচ্ছে চতুস্থলকীয় বলতে পারি, কারণ চারটা সংকরিত অরবিটাল দেখানো হয়েছে, আর একটা হচ্ছে পিরামিডীয়, দুইটাই বলা যাইতে পারে। সো এবার আসো, আমাদের মুক্তজোড় ইলেকট্রন যদি দুইটা হয়, যেমন ধরো পানির ক্ষেত্রে আমরা দেখব, সো মুক্তজোড় ইলেকট্রন যদি দুইটা হয় আমরা বলছি হচ্ছে এটার আকৃতি হবে ভি আকৃতি। সো ভি কিভাবে হয় এবার চিন্তা করো, যে আমরা বলছি যে যতগুলা মুক্তজোড় ইলেকট্রন অ্যাড হইতে থাকবে একটা করে লাঠি কমতে থাকবে। সো দেখো উপরে এবার আমরা একটা লাঠি কমাইছিলাম আগে, এবার হচ্ছে আমরা নিচের এই লাঠিটাও নাই করে দিব। সো নিচের এই লাঠিটা যদি নাই করে দিই, তাহলে এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন চলে আসছে। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এবার আমাদের লাঠি আছে দুইটা। সো দেখো এইবার এই দুইটার মধ্যে বন্ধন কোণ আমাদের চিন্তা করতে হবে। সো এই ক্ষেত্রে যেটা হয়, এই নিচে এখানে আমরা লাঠিটা সরাই দিছি, বাট মুক্তজোড় ইলেকট্রনগুলো আসলে পাশাপাশি অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে এই দিক দিয়ে আসলে চাপ দেয়। সো চাপ দিলে দেখো বন্ধন কোণ আরো কমে যাইতেছে, বাট এটার আকৃতি দেখো, বলছি ভি আকৃতি। সো দেখো এটা কি উল্টা ভি না? এই যে এরকম একটা শেপ, হ্যাঁ? হ্যাঁ ভাই। আচ্ছা, সো আমরা লাঠি এখান থেকে সরায় দিলাম। সো আমরা আরেকটু স্পেসিফিক করে যদি মুক্তজোড় ইলেকট্রনটাকে দেখাইতে চাই, তাহলে এইভাবে আমরা দেখাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরো মুক্তজোড় ইলেকট্রনগুলো এখানে আছে, সো দুইটা মুক্তজোড় ইলেকট্রন এরা কি করতেছে, এরা হচ্ছে এইভাবে চাপায় এই অ্যাঙ্গেলটাকে কমায় 104.5 ডিগ্রি বানায় ফেলতেছে। সো আমরা কিন্তু মনে রাখবো যে মিথেনের ক্ষেত্রে আমাদের আকৃতি কেমন, চতুস্থলকীয়, বন্ধন কোণ 109.5 ডিগ্রি। আর আমরা যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, অ্যামোনিয়ার ক্ষেত্রে আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়, একটা লাঠি নাই, আর বন্ধন কোণ 107.5 ডিগ্রি। আর যদি পানির কথা চিন্তা করি, আমাদের মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে দুইটা, আকৃতি হচ্ছে ভি আকৃতি, কারণ আরেকটা মুক্তজোড় চলে গেছে, লাঠি নাই, তো এদের বন্ধন কোণ আরো কমে গেছে 104.5 ডিগ্রি। তো একটু খেয়াল করলে দেখবা যে মুক্তজোড় ইলেকট্রন যত বাড়তেছে আমাদের বন্ধন কোণ কিন্তু আস্তে আস্তে কমতেছে। এই পর্যন্ত বুঝতে পারছি? হ্যাঁ ভাই, বুঝতে আচ্ছা, পারছি। তাইলে আমরা হচ্ছে এবার পরের গুলাতে চলে যাব, এগুলা একটু জটিল। সো এক্ষেত্রে আসলে মুক্তজোড় ইলেকট্রনের কনসেপ্ট দেখাবো না, ওগুলা কখনো আসবে না, আর অ্যাডমিশনেও আসবে না, টেনশন নাই। সো আমরা হচ্ছে এখানে জাস্ট অরিজিনাল যে শেপ, মানে মুক্তজোড় ইলেকট্রন ছাড়া যে কয়টা অরবিটাল আছে লাঠি সহ, সেগুলা নিয়ে আলোচনা করব। সো দেখো, তো সংকরায়ন আবার মুক্তজোড় ইলেকট্রন এখানে দেখব, আকৃতি, চেহারা এবং বন্ধন কোণ আগের মতো করে আমরা এক্সপ্লেইন করব। আচ্ছা দেখো, সো আমি একটা কথা বলছিলাম যে সংকরিত অরবিটাল যখন 5টা, তখন আমাদের সংকরণ হবে কি, হয় sp3d অথবা dsp3, দুইটার যে কোনো একটা হইতে পারে। বাট যে সমস্ত জায়গায় ডি হইতেছে আগে আসছে, একটা জিনিস মনে রাখবা যে সেই সমস্ত সংকরায়ন সম্ভব শুধুমাত্র জটিল যৌগের ক্ষেত্রে। জটিল যৌগের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে দেখাবো।
তো জটিল যৌগের মধ্যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে sp3dও দেখব, আবার dsp3 দুইটাই দেখব। বাট নর্মাল যে কোনো যৌগে আমরা শুধুমাত্র sp3d দেখব, dsp3 দেখব না নর্মাল যৌগগুলোর মধ্যে। বুঝতে পারছো? কথা বুঝাইতে পারছি? মানে জটিল যৌগের মধ্যে তোমার দুইটাই আছে, এটাও আছে এটাও আছে, আর নর্মাল যৌগের মধ্যে শুধুমাত্র sp3d আছে। বুঝাইতে পারছি? জি ভাই। জি আমরা ভাইয়া। দেখবো আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, তো 5টা যদি হয় সেক্ষেত্রে আমাদের মুক্তজোড় ইলেকট্রন যদি আমরা ধরে নেই 0টা আছে, তাহলে আমাদের একটা উদাহরণ হচ্ছে PCl5। তো সেক্ষেত্রে এটার আকৃতি কেমন হয়েছে, বলা হয়েছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। সো এবার আমরা একটা কনসেপ্টের উপর বেস করে আগাইতে থাকবো। সো ত্রিকোণাকার দ্বিপিরামিড। সো দ্বিপিরামিড বলতে আসলে বোঝাইতেছে যে পিরামিডের দুইটা মাথা থাকবে, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে। সো দেখো এইখানে একটা মাথা এই যে আমরা রাখছি, এটা হচ্ছে একটা মাথা পিরামিডের, এইটা হচ্ছে আরেকটা মাথা। সো এখান থেকে বাকি যতগুলো আমরা দেখব সেগুলো আমরা একই কনসেপ্টে আঁকবো। দেখো, তো এখানে একটা লাঠি দিছি, এখানে একটা লাঠি দিছি, দ্বিপিরামিড, সো দুইটা মাথা দিয়ে দিছি। এবং ত্রিকোণাকার, সো ত্রিকোণাকৃতি বানানোর জন্য অ্যাকচুয়ালি তোমার 3টা অরবিটাল লাগে। সো আমি কি করছি, এইখানে একটা অরবিটাল দিছি, এখানে একটা অরবিটাল দিছি, এখানে একটা অরবিটাল দিছি। সো একটু চিন্তা করে দেখো তো, আমরা এই অংশটুকুকে একটা তলের মতো কল্পনা করতে পারি, এই অংশটুকুকে। হ্যাঁ, এটা কিন্তু একটা সারফেসে, এই 3টা অরবিটাল একটা তলের উপর আছে। সো আমি যদি এভাবে একটু চিন্তা করি যে এই সমস্ত অরবিটাল যারা আছে একটা তলের উপর, তাদের বন্ধন কোণ আসলে কত, এই যে এই বন্ধন কোণটা কত। সো আমি এখান থেকে যত নিচে নামতে থাকবো, আমরা যখন একটা তলের উপর এরকম অরবিটাল গুলা দিতে থাকবো, সেক্ষেত্রে আমরা বৃত্তের কনসেপ্টে চলে যাব। যেমন ধরো আমরা জানি যে একটা বৃত্ত টোটাল 360 ডিগ্রি। সো আমি কি করছি দেখো, আমরা হচ্ছে এরকম একটা বৃত্ত কথা চিন্তা করি। সো এখানে 3টা অরবিটাল আমরা ধরো দিছি। সো তাহলে এদের মধ্যবর্তী কোণ কত করে হবে, 120 ডিগ্রি করে। বুঝতে পারছো? জি ভাই। ধরো একটা বৃত্তাকার একটা তল আছে এরকম। সো তলের মধ্যে প্রত্যেকটা অরবিটালের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি করে। এই যে খাড়া লাঠি এবং তলের যে কোন একটা অরবিটাল, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তারপর এই তলের মধ্যে যে কয়টা অরবিটাল আছে, ওই অরবিটাল দ্বয়ের মধ্যে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। আর এই উপরের লাঠি এবং নিচের লাঠি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। সো বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাইয়া। তো তুমি এখন এটাকে একটু চিন্তা করো, আমরা বলছি ত্রিকোণাকার দ্বিপিরামিড। সো তুমি একটু চিন্তা করো, ধরো আমরা এটা লাঠিটা একটু আঁকি। সো তুমি কি করতেছো, এই যে এই বরাবর একটা প্লেন চিন্তা করো, মানে এটা একটু কঠিন হয়ে যাবে যদিও। সো এই বরাবর একটা প্লেন, তারপরে হচ্ছে এই বরাবর একটা প্লেন, এই বরাবর একটা প্লেন, মানে একটা বলতে পারো যে আহ, 3 কোণা দুইটা পিরামিড তৈরি হয়েছে, উপরের দিকে একটা পিরামিড এবং নিচের দিকে একটা পিরামিড। সো এটা 3 ডাইমেনশনালি এক্সপ্লেইন করা যায়। সো আশা করি বুঝতে পারছো আর কি। হ্যাঁ, সো উপরের দিকে এরকম একটা পিরামিড তৈরি হবে এবং নিচের দিকে একটা পিরামিড হবে। সো এই কারণে একে বলা হইতেছে ত্রিকোণাকার দ্বিপিরামিডও একটা শেপ। আচ্ছা, সো এবার সংকরায়ন চলে আসি, sp3d2। সেক্ষেত্রে সংকরিত অরবিটাল সংখ্যা কয়টা, 6টা। ঠিক আছে? সো 6টা যদি হয়, এই যে sp3 হচ্ছে 4টা আর ডি এ হচ্ছে 2টা গেছে। অথবা আমরা কি বলতে পারি, কখনো ডি আগে চলে আসতে পারে, d2sp3। তো এটা আমরা দেখবো হচ্ছে জটিল যৌগ। সো দেখো, মুক্তজোড় ইলেকট্রনের কনসেপ্টে আমরা বলতেছি মুক্তজোড় ইলেকট্রন আমার থাকবে না। সো মুক্তজোড় ইলেকট্রন যদি না থাকে, সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি SF6। তো তার আকৃতি আমরা বলছি অষ্টতলকীয়, অষ্টতলকীয় আকৃতি বলছি, তার মানে 8টা তল থাকবে। সো এটাকে আমরা একটু এক্সপ্লেইন করি, দেখো। সো এইবার আমরা কিন্তু বলছি যে আমাদের উপরে এবং নিচে দুইটা লাঠি আমরা সবসময় দিব। সো দেওয়ার পরে আমার যে কয়টা অরবিটাল থাকবে, দেখো 2টা দিছি, আমার আরো অরবিটাল আছে কয়টা, সাপ্লাই 4টা। সো 2টা লাঠি দেওয়ার পরে যে অরবিটাল গুলা থাকবে, সেগুলো আমরা একটা বৃত্তের চারপাশে বসাই দিব। তাহলে দেখো, এটাকে যদি একটা সারফেস চিন্তা করি, সো আমরা একটু দেখি অ্যাঙ্গেলটা কত হতে পারে। তাহলে এই ধরো বৃত্তের আমরা হচ্ছে এরকম অরবিটাল গুলা বিন্যস্ত করছি। তাহলে দেখো তো যে আমাদের
অরবিটাল টু অরবিটাল অ্যাঙ্গেলটা কত হইতে পারে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে। কেন দেখো আমরা কিন্তু 360-এর মধ্যে মানে টোটাল একটা বৃত্তের কথা যদি চিন্তা করি, এই টোটাল এই বৃত্তের মধ্যে আমরা 4টা অরবিটাল দিয়ে দিতেছি। তাহলে 4টা অরবিটাল যদি দিয়ে দিই তাহলে আমাদের 90 ডিগ্রি করে প্রত্যেকটা অরবিটাল টু অরবিটাল অ্যাঙ্গেল পাওয়া যাবে। সো দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। এখন তুমি আমাকে একটু বলো তো যে এই অ্যাঙ্গেলটা কত? ওই লম্বা লাঠির সাথে ওই তলের ওপর একটা অরবিটাল যদি থাকে তার অ্যাঙ্গেল। 180 ডিগ্রি। হ্যাঁ, ভাই এটা 90 ডিগ্রি হয় কিভাবে? এইটা 90 ডিগ্রি, উপরেরটা 90 ডিগ্রি কেমনে বলছো? একই ভাবেই হয়। না ভাই। উপরেরটা বুঝো নাই? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটা এটা কেন একইভাবে বুঝতে হবে না? পারছি। কারণ এটা তো তল একটা। সো তলের উপর একটা অরবিটাল আছে আর তোমার এই যে মাথা থেকে আসতেছে। বুঝছো কি? জি ভাই, বুঝতে পারছি। আপু বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। আর এই যে আমরা একটা তলের উপর যে অরবিটাল গুলো আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা বুঝছি। তাহলে আমাকে একটু বলো তো যে এই যে মাথা আর এই মাথা, এই দুইটা লাঠি যদি চিন্তা করি তাদের অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ভেরি গুড। তাহলে দেখো এখানে তাহলে আমরা অ্যাঙ্গেল পাইতেছি দুইটা টাইপের, তাদের মধ্যে 90 ডিগ্রি আমরা বুঝাইছি। ধরো এটা এই অরবিটাল টু অরবিটাল একই তলের ওপর যারা আছে, এই 90 ডিগ্রি হইতেছে এই যে উপরের লাঠি এবং এই তলের উপর থাকা অরবিটাল, আর 180 ডিগ্রি হইতেছে উপরের লাঠি এবং নিচের লাঠি, তাদের মধ্যবর্তী কোণ। সো এটা হচ্ছে অষ্টতলকীয় শেপ। সো অষ্টতলকীয় শেপ বলতে এই যে 8টা তল বোঝায়। সো তুমি এই যে এইভাবে একটু 3 ডাইমেনশনালি যদি এখানে কানেক্ট করো, এখানে কানেক্ট করো, ওই যে পেছনে ওই পাশে একটু কানেক্ট করো, এখানে কানেক্ট করো, এখানে কানেক্ট করো, এভাবে তুমি টোটাল 8টা তল পাবা। সেই কারণে বলা হইতেছে অষ্টতলকীয়। ঠিক আছে? সো এবার আমরা চলে আসি পরের সংকরায়নে। সো আমাদের সংকরিত অরবিটাল সংখ্যা যদি হয় 7, সেক্ষেত্রে আমি যদি ধরে নিই মুক্ত জোড় ইলেকট্রন আমাদের নাই, তাহলে আমাদের একটা উদাহরণ হচ্ছে IF7। তো সেক্ষেত্রে আমাদের আকৃতিটা কেমন হবে? সেক্ষেত্রে আকৃতিটা বলা হয়েছে পঞ্চকোণাকার দ্বিপিরামিডীয়। সো দ্বিপিরামিডীয় কেন বলা হইতেছে? কারণ আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতেছি যে উপরে এবং নিচে দুইটা লাঠি আছে এবং তারা আসলে উপরের দিকে একটা পিরামিডের মতো শেপ তৈরি করতে পারে, নিচের দিকেও করতে পারে। সো এ কারণে আমরা বলতেছি দ্বিপিরামিডীয়। তো এখন একটু খেয়াল করো, আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে পিরামিডের দুইটা মাথা দিয়ে দিই উপরে নিচে। সো এবার কি করলাম? এবার আমরা কি করতেছি যে এই দুইটা পিরামিডের মাথা বাদে বাকি যে কয়টা অরবিটাল থাকবে তাকে আমরা একটা তলের আন্ডারে ঢুকাই দিতেছি। হ্যাঁ, বা একটা বৃত্তের কথা চিন্তা করলে বৃত্তের মধ্যে অরবিটালগুলো ছড়াই দিতেছি। তাহলে চিন্তা করো আমার হচ্ছে দুইটা উপরে নিচে মাথা আছে, তাহলে আমার অরবিটাল সাপ্লাই আছে কয়টা? আর 5টা। সো এই 5টা অরবিটালকে আমার একটা তলের আন্ডারে ছড়াই দিতে হবে। সো তুমি একটু চিন্তা করো, আমরা আবার একটা বৃত্ত চিন্তা করি, বৃত্তের মধ্যে এবার আমরা কয়টা অরবিটাল ঢুকাবো? 5টা। সো তুমি চিন্তা করো যে এখানে ধরো একটা দিলাম সেন্টার থেকে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে দেখো এভাবে আমরা টোটাল বৃত্তের চারপাশে আমরা 5টা অরবিটাল দিয়ে দিছি। এখন আমাকে একটু বলো তো যে এই যে 5টা অরবিটাল দিলাম, এই 5টা অরবিটাল টু অরবিটাল যদি আমরা চিন্তা করি যে অ্যাঙ্গেলটা কত, সেটা কত হবে বলো তো? তুমি তিনশো ভাই ষাট 90 ডিগ্রি। ষাটে, হ্যাঁ, না না, 360কে এবার কয়টা দিয়ে ভাগ করবা? 5 দিয়ে ভাগ করবা, কারণ 360কে তুমি 5 ভাগে ভাগ করছো। তাইলে প্রত্যেকটা অ্যাঙ্গেল তুমি পাবা হচ্ছে 72 ডিগ্রি করে। বুঝতে পারছো কথা? তাহলে এই যে তুমি এই অরবিটাল টু অরবিটাল, এই অরবিটাল টু অরবিটাল, এই সমস্ত অ্যাঙ্গেলগুলো তুমি পাবা হচ্ছে 72 ডিগ্রি করে। কারণ তুমি এবার টোটাল বৃত্তকে অরবিটাল দ্বারা 5 ভাগে ভাগ করছো। কাহিনী বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার 72 পাইছো। বাট আগে কত পাইছিলা? দেখো এখানে 90 পাইছিলা, কারণ কি এবার বৃত্তকে তুমি হচ্ছে 4 ভাগে ভাগ করছো, কারণ তোমার দুইটা পিরামিডের মাথা বানানোর পরে আরো 4 ছিল। বুঝতে পারছো? সো এই যে আমরা যদি এখানে একটু আঁকতে চাই, তাহলে এই যে এভাবে যদি একটা শেপের কথা চিন্তা করি যে একটা তল, এরা কিন্তু সবাই একটা তলে আছে, একটা সারফেসে আছে।
সো এই যে অরবিটাল টু অরবিটাল যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত ভাইয়া বলো একটু? এই যে এইটা 72 ডিগ্রি। 72 ডিগ্রি, ভেরি গুড। আর এই যে লম্বা লাঠি এবং তলের একটা অরবিটাল, তার মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। ভেরি গুড, 90 ডিগ্রি। আর এই যে বড় লাঠি আর বড় লাঠি, এই যে উপরের দুইটা, 180। 180। 180। ভেরি গুড। তাহলে আমরা কিন্তু সব বুঝে ফেললাম যে 72, 90 এবং 180 আসলে কাদের অ্যাঙ্গেল গুলো। সো দেখো, এখানে হচ্ছে আমরা বলছি পঞ্চকোণাকার দ্বি পিরামিড। সো আমরা আসলে 5টা কোণা পাইছি, এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। সো আমরা যদি উপরের মাথাগুলো এইভাবে একত্র করে করে বসাইতে থাকি, একটা সারফেস কল্পনা করতে থাকি, তাহলে আমরা এরকম 5 কোণা বিশিষ্ট উপরের সাইডে একটা পিরামিড পাবো এবং নিচের সাইডে একটা পিরামিড পাবো। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছি। সো আমাদের আসলে মনে রাখতে হবে কি, আমাদের মনে রাখতে হবে হচ্ছে যে এই শঙ্করায়নের রেসপেক্টে আমাদের আকৃতি বা শেপগুলা কেমন হইতে পারে, হ্যাঁ, এবং বন্ধন কোণ কেমন হইতে পারে, একটা আইডিয়া জাস্ট নিয়ে রাখলেই চলবে। তার মধ্যে এই যে এই লাস্টের যেগুলা দেখাইলাম, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, এজন্য আমরা শুধু মুক্তজোড় ইলেকট্রন বাদেই চিন্তা করছি। যদি আরো মুক্তজোড় ইলেকট্রন থাকতো, সেক্ষেত্রে আসলে কমপ্লেক্সিটি অনেক বেড়ে যেত, এগুলা তোমাদের দরকার নেই। সো আমরা মেইনলি আসলে দেখব কোনটা, আমরা sp3 নিয়ে দেখব, কারণ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কমন এবং এটা থেকেই প্রশ্ন আসে। তারপরেও আমরা এই sp2 এবং sp3 এর ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রনের কনসেপ্টগুলোর উপর বেস করে আমরা এই আকৃতিগুলা সম্পর্কে আইডিয়া পাইছি। সো এই পরের গুলাতেও আসলে মুক্তজোড় ইলেকট্রন যদি একটা একটা করে ইনসার্ট করতাম, সেক্ষেত্রে আসলে আমরা একটা একটা লাঠি কমাইতাম, লাঠি কমায় আসলে আমাদের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বা চেহারা একটু চেঞ্জ হয়ে যেত। সো ওগুলা লাগবে না। সো আপাতত বুঝতে পারছো এগুলা কিভাবে হইলো ঘটনা? জি ভাইয়া। ওকে, তো এবার আসলে আমরা একটা ইম্পর্ট্যান্ট স্টেপে চলে আসব। সো এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এইচএসসির জন্য। তো এখানে আমরা একটু দেখব, এখানে বলা হয়েছে যে মিথেন, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে পানি, এর বন্ধন কোণগুলা আমরা কিন্তু একটু আগে দেখে আসছি মুখস্থ। সো বন্ধন কোণ এবং সংকরায়ন নির্ণয় করব। সো যদিও আমরা হচ্ছে ছকের মধ্যে জাস্ট ডাইরেক্ট লিখে দিছিলাম এই যে বন্ধন কোণগুলা কেমন হয়, ডাইরেক্ট লিখে দিছিলাম, সংকরায়নও আসলে ডাইরেক্ট লিখে দিছিলাম। সো এবার আসলে এটার পেছনে জিনিসটা এক্সপ্লেইন করব। এবং একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারতেছি যে বন্ধন কোণ ডিপেন্ড করতেছে আসলে সংকরায়নটা কি তার উপর, এবং পাশাপাশি মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রনের কন্ট্রিবিউশনের উপর। যেমন ধরো, এই তোমার যদি বলা হয় যে 180 ডিগ্রি হচ্ছে বন্ধন কোণ, তাহলে তুমি 180 ডিগ্রি যদি বন্ধন কোণ বলা হয়, তুমি কি বুঝবা? এটা আসলে কোন সংকরায়ন বলো তো? এসপি। এসপি। তাহলে বন্ধন কোণটা আসলে ডিপেন্ড করতেছে আমার সংকরায়নটা কি তার উপর। তারপরে যদি আবার তোমাকে বলা হয় যে ধরো একটা অ্যামোনিয়া আছে, এদের অ্যাঙ্গেল হচ্ছে 107.5 ডিগ্রি, তো তোমাকে যদি প্রশ্ন করা হয় এটা সংকরায়নটা কি, তুমি কি বলবা? sp3। হ্যাঁ, এটা সংকরায়ন হচ্ছে sp3। এবং তোমাকে যদি বলা হয় যে এখানে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? একটা। একটা আছে। সো এই একটা মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণেই এবং এই সংকরায়ন হওয়ার কারণেই কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা এরকম হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে আমরা বলতে পারতেছি এখানে অ্যাকচুয়ালি যে এই বন্ধন কোণটা আমরা বুঝতে পারবো কিভাবে? সংকরায়ন দেখে। এবং শুধু সংকরায়ন দেখলেই চলবে না, আমাদের লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে তার উপর বেস করেও আমাদের বন্ধন কোণটা চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো এবার দেখো একটু মিথেনের ক্ষেত্রে চলে আসি, গত ক্লাসে আমরা দেখছিলাম। সো মিথেনের ক্ষেত্রে যে ঘটনাটা হইতো সেটা কি, তো মিথেনের এখানে যুগল ইলেকট্রন ছিল, সেই যুগল ইলেকট্রনটা ভেঙে একটা ইলেকট্রন লাফ দিয়ে এই যে এখানে চলে আসছিল, সেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। সো এখন আমাদের হাইড্রোজেন আসতেছে কয়টা? 4টা হাইড্রোজেন আসতেছে। সো আমরা 4টা হাইড্রোজেনকে এখানে বসায় দিই, এখানে একটা হাইড্রোজেন, এরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে এই কার্বনের সাথে, এই 4টা হাইড্রোজেন এখানে বসে গেল। এখন দেখো তো,
আমাদের এখানে সংকর আয়নটা কি হবে, আমরা কি বলছিলাম, যে যারা এরকম বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য রাখে তারা সকলেই সংকর আয়নের আয়তায় পড়বে। আচ্ছা, তাহলে এখানে সংকর আয়নের আয়তায় পড়ছে কয়টা অরবিটাল দেখো তো, একটা এস আর তিনটা পি। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম যে কার্বন আছে তার সংকর আয়ন আমরা একবারে কি লিখে দিতে পারি, sp3। এটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, জি সো ভাইয়া। এখন একটু খেয়াল করে দেখো যে এই যে অরবিটাল গুলা আছে, এই অরবিটাল গুলা বন্ধনে অংশ নিছে, বন্ধন গঠন করে যুগল হইছে। তা আমরা বলছিলাম যে যারা এরকম বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য রাখে সেই সমস্ত অরবিটাল হচ্ছে সংকরিত, আর এই যুগল অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে বন্ধন জোড়। এই যুগল অবস্থার যে ইলেকট্রন তাকে আমরা বলতেছি হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, হ্যাঁ, বা ইংলিশে বলা হয় বন্ড পেয়ার, বন্ড পেয়ার বা শর্টকাটে বিপি। তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আছে বলতো? বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আছে বলতো? 4টা ভাইয়া। 4টা। গুড, আমরা কিন্তু জোড়া বলে দিছি, সো আমরা কিন্তু ওইভাবে জোড়া হিসেবে চিন্তা করবো। এখানে 4 জোড়া আছে, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 4 জোড়া, এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। এই যদি হয় বন্ধন জোড় ইলেকট্রন গুলা, সেক্ষেত্রে আমাদের অরবিটাল চিত্রটা কেমন হবে আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম, আবার একটু দেখি। এই যে এই হচ্ছে আমাদের কার্বনের ওই 4টা সংকরিত অরবিটাল এবং যারা বন্ধনে অংশ নিছে। তাহলে এগুলা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু sp3 করে, আমরা কিন্তু বলছিলাম যখন অরবিটাল গুলা সংকরিত হয়ে যাচ্ছে তখন তাদের সবার চেহারা একই। তাহলে এদের সাথে একটা করে এসে হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন গুলা এখানে দিয়ে দিলাম, এবং এই যে তাদের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই কিন্তু আমরা দেখে আসছিলাম, এটা হয় 109.5 ডিগ্রি। সো 109.5 ডিগ্রি কখন হইতেছে, যখন আমাদের মিথেন আমরা নিছি এবং সংকর আয়নটা হচ্ছে sp3, এবং sp3 যেহেতু, তো সংকরিত অরবিটাল সংখ্যা হবে 4টা। সো 4টা দিয়ে দিলাম, এবং এই যে বন্ধন কোণগুলো আছে এটা প্রত্যেকটাই বন্ধন কোণ, হ্যাঁ। সো এগুলো হচ্ছে 109.5 ডিগ্রি করে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমরা নিচের উদাহরণে চলে আসি। দেখো তো নিচে কি হইতেছে, নিচে আমরা হচ্ছে অ্যামোনিয়া নিছি। সো অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন এসে যুক্ত হবে 3টা। সো আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p1x 2p1y 2p1z। সো দেখো এখানে এই 4টা হাইড্রোজেনকে ধরার জন্য কার্বনের কিন্তু এক্সাইটেড হইতে হয়েছিল, নইলে ধরতে পারতো না। বাট নাইট্রোজেনের দেখো তার নর্মাল ইলেকট্রন বিন্যাসেই কিন্তু আমরা 3টা অযুগল ইলেকট্রন পেয়ে যাই বন্ধন গঠন করার জন্য, তাহলে তার আসলে এক্সাইটেড হওয়ার কিন্তু প্রয়োজন নাই। সো সংকরায়ন ঘটাইতে হইলে তোমার সবসময় যে এক্সাইটেড হইতে হবে এমন কোনো কথা নাই, সেটা প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। কখনো এক্সাইটেড হইতেও পারে, যেমন ধরো কার্বন হইছে, কারণ এখানে হাইড্রোজেন আসতেছে 4টা। আবার কখনো এক্সাইটেড নাও হইতে পারে, যেমন নাইট্রোজেন, এখানে এক্সাইটেড হওয়ার কোনো প্রয়োজন নাই, সে এক্সাইটেড না হওয়া মাধ্যমেও 3টা হাইড্রোজেনকে ধরতে পারে। সো দেখো আমরা 3টা হাইড্রোজেনকে এখানে শেয়ারিং এ দিয়ে দিই, 3টা হাইড্রোজেনকে শেয়ারিং এ দিয়ে দিছি, ওকে। সো এখন দেখো তো বন্ধন গঠনে অংশ নিছে কয়টা অরবিটাল, এই যে এইটা একটা, এইটা একটা, আর এটা একটা, এরা বন্ধন গঠনে অংশ নিছে। তাহলে এরা তো সংকরায়নের আয়তায় পড়বেই। আমরা বলছিলাম বন্ধন গঠনে যারা অংশ নেয় তারা সংকরায়নের আয়তায় পড়ে, পাশাপাশি যারা অলরেডি যুগল অবস্থায় আছে তারাও সংকরায়নের আয়তায় পড়বে। তো সেক্ষেত্রে দেখো তো এইটাকে কিন্তু বাদ দিলে আমার চলবে না। বলছিলাম যারা অলরেডি যুগল আছে এবং যারা বন্ধন গঠন করে যুগল হওয়ার সামর্থ্য রাখে তারা সবাই সংকরায়নের আন্ডারে পড়বে। তাহলে দেখো এটা সংকরায়নটা কি হবে বলতো, বলো। sp sp3, sp5 না 5 কিভাবে, sp3 3টা p অরবিটাল আছে, একটা s অরবিটাল আছে। সো একটা s 3টা p মানে হচ্ছে sp3।
সো দেখো এটার এবং এটার পার্থক্য কি, এখানে আমরা যুগলটাকে অলরেডি যুগল যেটা ছিল সেটাকে কাউন্ট করতেছি, বিকজ আমাদের কাউন্ট করতে হবে, সংকরানের ডেফিনেশনে তা বলা আছে। সো দেখো তাহলে আমাদের একটা এস এবং তিনটা পি মিলে হইলো আমাদের sp3 সংকরায়ন। সো অ্যামোনিয়াতে নাইট্রোজেন পরমাণুর সংকরায়নও কিন্তু হচ্ছে sp3। সো এখন এখানে একটু দেখার আছে, এই যে দেখো এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা, তিনটা। এই যে একটা, তিনটা। দুইটা, তিনটা। আর এই যে ইলেকট্রনটা, এটাকে কি বলতেছি আমরা, মুক্ত জোড় বা লোন পেয়ার ইলেকট্রন, এটা বলতে পারি না? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন কথা হইতেছে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে, আমরা যদি অরবিটাল চিত্র আঁকি সেক্ষেত্রে শেপটা কেমন হইতে পারে একটু দেখো। সো নাইট্রোজেন আমাদের সেন্ট্রাল অ্যাটম, আমরা বন্ধন গঠনে অংশ নিছে আসলে এই তিনটা অরবিটাল। সো তিনটা অরবিটাল এরা হাইড্রোজেনকে ধরছে, আমরা দেখছি এই যে হাইড্রোজেনকে ধরছে। ওকে, সো আমি একটা কাজ করি, এই তিনটা অরবিটালকে আমরা হচ্ছে এভাবে আঁকার চেষ্টা করি, আঁকলাম, ঠিক আছে। সো এই তিনটা অরবিটালের নামই কিন্তু একই, sp3 sp3 sp3। সো এই তিনটা অরবিটালের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়েছে। সো এই হাইড্রোজেন গুলাকে একটু যুক্ত করে দিই, এই যে হাইড্রোজেন গুলাকে যুক্ত করলাম। আচ্ছা, সো দেখো একটা আবার রয়ে গেছে যেটা মুক্তজোড় হিসেবে ছিল। সো মুক্তজোড় হিসেবে যেটা থাকবে সেটাকে আমাদের শো করতে হবে। সো আমি যদি শো করি, এই মুক্তজোড় ইলেকট্রনটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, সো এই মুক্তজোড় ইলেকট্রনটা এখানে দিয়ে দিলাম, এভাবে থাকে আর কি, বইগুলাতে বলা আছে। তাহলে এখন একটু চিন্তা করো, এদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, যে এই যে লোন পেয়ার ইলেকট্রনগুলো আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, সো এই মুক্তজোড় ইলেকট্রন আসলে দুই পাশ থেকে চাপ দেয়, এই বন্ধন গঠনে অংশ নেওয়া অরবিটাল গুলোকে চাপ দেয়। সো চাপ দিলে দেখা যায় যে এই যে অরবিটাল টু অরবিটাল যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আসলে কমে যায়, এটা হয়ে যায় 107.5 ডিগ্রি। এখন এই যে চাপ দিছে, এই চাপ দেওয়াটার একটা কনসেপ্ট আছে। সো এই কনসেপ্টটাকে এক্সপ্লেইন করা যায় ভিএসইপিআর এই থিওরির মাধ্যমে। সো ভি দিয়ে কি বুঝাইতেছে, ভি দিয়ে বুঝাইতেছে ভ্যালেন্স, ভ্যালেন্স মানে যোজ্যতা, এস দিয়ে বুঝাইতেছে শেল, ভ্যালেন্স শেল, ই দিয়ে বুঝাইতেছে ইলেকট্রন, পি দিয়ে বুঝাইতেছে পেয়ার, যুগল বা জোড়া, আর দিয়ে বুঝাইতেছে রিপালশন। রিপালশন মানে কি, রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ। তাহলে এই টোটালটাকে বলা হইতেছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। মানে কি, আমাদের এই যে ভ্যালেন্স শেল বলতে কি বুঝাইতেছে, যোজ্যতা স্তর। সো যোজ্যতা স্তরে যে ইলেকট্রন পেয়ার গুলো আছে, এই যে যুগল অবস্থাগুলো আছে, তাদের মধ্যে যে রিপালশনটা কাজ করে সেটাকে এই ভেসেপার থিওরির মাধ্যমে এক্সপ্লেইন করা যায়। এবং ভেসেপার থিওরিতে বলা হয়েছে যে আমাদের লোন পেয়ার আর লোন পেয়ার এই দুইটা যদি পাশাপাশি থাকে, মানে কি, দুইটা মুক্তজোড় যদি পাশাপাশি থাকে, তাদের ক্ষেত্রে বিকর্ষণ বল হবে সবচাইতে বেশি। হ্যাঁ, যদি একটা লোন পেয়ার থাকে এবং একটা বন্ড পেয়ার থাকে পাশাপাশি, তাদের মধ্যে বিকর্ষণ বল হবে তার তুলনায় একটু কম। আর যদি দুইটা বন্ড পেয়ার থাকে, দুইটাই বন্ড পেয়ার থাকে, তবে তাদের মধ্যে বিকর্ষণ বল হবে সবচাইতে কম। মানে আমরা পাশাপাশি পাশাপাশি চিন্তা করব। ওকে, সো সেটা থিওরির একটা এক্সপ্লেনেশন। এখন দেখি থিওরিটা কিভাবে কাজ করে। দেখো, আমি যদি এখানে একটু দেখাইতে চাই, এটা দিয়ে দেখাই। সো আমরা একটু দেখি এখানে আসলে কোন টাইপের বিকর্ষণ বল আছে, দেখি তো এই তিনটা ক্যাটাগরির মধ্যে কোনটা আছে। দেখি তো, এই যে এখান থেকে শুরু করি, এই যে কোনটা দিয়ে দেখাবো, লাল দিয়ে দেখাই, এটা মোটা করে দিই। এই দেখো, এখানে এখানে দেখো তো, এই যে দুইটা জোড়া আছে, এরা কারা, এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার না? তাহলে এই জোড়ার জি মধ্যে ভাইয়া। বিকর্ষণ বল আসলে কোনটা এক্সিস্ট করতেছে, এই বিপি বিপি, বন্ড পেয়ার বিকর্ষণ বল। ঠিক আছে, তো এই প্রথম জোড়াটা নিলাম। এবার আমরা একটা কাজ করব, আমরা
এক ঘর আগায় যাব। এক ঘর আগায় গিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে এই দুইটা জোড়ার মধ্যে এই যে যাদেরকে বক্স করছি এই দুইটা জোড়ার মধ্যে কোন টাইপের বিকর্ষণ আছে? বিপি বিপি। এই যে এই জোড়া এবং এই জোড়া, সো এদের দুইজনের মধ্যে আবার বিকর্ষণ বলটা হচ্ছে বিপি বিপি। ঠিক আছে, ওকে, আমরা এখনো একটা ক্যাটাগরি পাইছি এখানে। তারপরে দেখো তো এই যে এই এই জোড়াটা যদি চিন্তা করি, এক ঘর আগায় দিই, এই লাস্টের যে জোড়াটা, সেই জোড়াটার মধ্যে যদি চিন্তা করি এখানে আসলে কি আছে, এই দেখো বিপি, এটাও কি বিপি। তাহলে আসলে তাদের মধ্যে আমরা শুধুমাত্র এই একটা টাইপের বিকর্ষণ বল পাইতেছি না, সবাই দেখো বন্ড পেয়ার, এই যে বন্ড পেয়ার এই জোড়াটা, তারপরে এই যে পরের যে জোড়াটা দেখছি যে এই জোড়াটা বন্ড পেয়ার, তারপরে যে লাস্টের যে জোড়াটা দেখছি এটা বন্ড পেয়ার। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। তাহলে এখানে আসলে শুধুমাত্র একটা ক্যাটাগরির বিকর্ষণ বল কাজ করতেছে এবং এই বিকর্ষণের পরিমাণটা সবচাইতে কম, মানে এদের বিকর্ষণ বল একেবারে হয় না বললেই চলে। আর বিকর্ষণ বল যদি একেবারে না হয় সেক্ষেত্রে আমরা যে অ্যাঙ্গেলটা পাইছি এটা একদম রিয়েল অ্যাঙ্গেল, মানে এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ারের কন্ট্রিবিউশন নাই। সো বিকর্ষণ বল যদি একেবারে না থাকে, খুব কম থাকে, তখন আসলে অরবিটালগুলো এভাবে বিন্যস্ত থাকে, এভাবে, মানে তাদের মধ্যে 109.5 ডিগ্রি করে থাকবে মিথেনের ক্ষেত্রে। আচ্ছা, সো ঠিক আছে, আমরা মিথেনের কাহিনীটা একটু বুঝলাম। এবার আসলে অ্যামোনিয়াতে চলে আসি, তো এখানে কি ঘটতেছে এখানে যদি আমরা একইভাবে একটু এক্সপ্লেইন করি। দেখো তো এই যে এই জোড়াটা নেই, এই জোড়াটা যদি নেই, এখানে আসলে কয় ধরনের বিকর্ষণ বল কাজ করতেছে দেখো তো। এইটা কি, এই যে এটা, বিপি। এটা হচ্ছে এলপি লন পেয়ার, আর এটা হচ্ছে বিপি। তাহলে এলপি বিপি কাজ করতেছে, তাহলে এই যে জোড়াটা, এই জোড়াটার মধ্যে আমরা দেখতেছি এলপি বিপি আছে। ওকে, তার মানে এই যে আরেকটু শক্তিশালী বিকর্ষণ কাজ করতেছে। তারপরে দেখো তো এই যে আমরা পরের জোড়াটা যদি নেই, এই যে এই জোড়াটা নিলে এর মধ্যে কি কাজ করতেছে দেখো তো, এই যে এটা বিপি, এটাও বিপি, বিপি। আচ্ছা, তারপর লাস্টের জোড়াটা যদি নেই তাহলে এটার মধ্যে আসলে বিপি কাজ করতেছে, বিপি। তাহলে আসলে এখানে আমরা কয়টা ক্যাটাগরি পাইছি? এখানে আমরা দুইটা ক্যাটাগরি পাইতেছি, এই যে এটা পাইতেছি আর এই লাস্টেরটা পাইতেছি। তার মানে এখানে আমাদের বিকর্ষণ বল আরেকটু বেশি হবে, কারণ এখানে এলপি বিপির কন্ট্রিবিউশন আছে, এই যে। আচ্ছা, তো সেক্ষেত্রে বিকর্ষণ যদি বেশি হয় তাহলে বিকর্ষণ বলতে আসলে কি বোঝাইতেছে? বিকর্ষণ বলতে বোঝাইতেছে এই যে এলপি, এটা তো লন পেয়ার, আর এটা কি, এখানে দেখো বন্ধনে অংশ নিয়েছে, এটা হচ্ছে বিপি। তাহলে এলপি বিপির যে বিকর্ষণ সেটা হচ্ছে বেশি। তাহলে বেশি যদি হয় তাহলে এই পাশ থেকে যদি চাপায় দেয়, তারা হচ্ছে এদিক দিয়ে অরবিটাল গুলা চেপে যাবে এবং চেপে গিয়ে বন্ধন কোণ হয়ে যাবে 107.5 ডিগ্রি করে। সো এটাই তোমাকে আসলে এক্সপ্লেইন করতে দিবে, তোমাকে বলবে প্রশ্নে যে মিথেন এবং অ্যামোনিয়ার সংকরায়ন একই হইলেও, দুইজনেরই কিন্তু সংকরায়ন আমরা দেখছি sp3, বলবে মিথেন এবং অ্যামোনিয়ার সংকরণ একই হইলেও কেন তাদের বন্ধন কোণ ভিন্ন ভিন্ন, বন্ধন কোণ কেন ভিন্ন ভিন্ন। সো তুমি আসলে এক্সপ্লেইন করবা ESEPR এই থিওরির রেসপেক্টে, তুমি বলবা এই যে এই জিনিসটাকে সুন্দর করে লিখবা, খাতায় লিখে এক্সপ্লেইন করবা যে এখানে আমরা দেখতেছি এই ঘটনা। সো আমি যেভাবে তোমাকে বললাম সেভাবে লিখবা। বুঝতে পারছি? জি ভাই। সো আমাদের আরেকটা বাকি আছে, আমাদের হচ্ছে পানিটা বাকি আছে। সো পানিতে আমরা একটু চলে যাই, এটাতে কি হয় দেখি। সো পানি যদি আঁকতে চাই, তো দেখো অক্সিজেন হচ্ছে 8, তাহলে 1s2 2s2 2p2x 2p1y আর হচ্ছে 2p1z। তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্ট শেল। ওকে, তো এখানে আসলে কি হইতেছে, এখানে আমরা দেখতেছি যে আমাদের হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা। সো দুইটা হাইড্রোজেন যদি থাকে, আমার দুইটা সিঙ্গেল ইলেকট্রন থাকতে হবে লাস্ট শেলে। সো দুইটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেন ঢুকাইলাম, আরেকটা হাইড্রোজেনকে দিয়ে দিলাম। আচ্ছা, সো আর তো হাইড্রোজেন সাপ্লাই নাই, ঠিক আছে, না থাকলে সমস্যা নাই। এবার এখানে কি হইতেছে দেখো তো, বন্ধন গঠন করে যুগল হইছে কয়টা অরবিটাল এখানে, বা বন্ধন জোড় কয়টা আছে এখানে বলো তো?
দুইটা ভাই। দুইটা আছে। দুইটা আচ্ছা, আর মুক্ত জোড় কয়টা আছে বলো তো? দুইটা ভাইয়া। দুইটা আছে। দুইটা তাহলে এখানে লোন পেয়ার আছে দুইটা আর বন্ড পেয়ার আছে দুইটা। ভালো কথা, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি এদের শেপটা কেমন হয়। তো তার আগে আমরা একটু দেখি যে আমরা কি দেখছিলাম, যে এলপি এলপি গ্রেটার দেন এলপি বিপি গ্রেটার দেন বিপি বিপি। আচ্ছা, সো যখন এই তিনটা ক্যাটাগরির বিকর্ষণ আমরা পাবো, সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ সবচেয়ে কম হবে। সো আমরা একটু একত্র করি, তারপর হচ্ছে চিত্রটাতে যাই। সো এখানে ধরো এই, সো এই জোড়াটার কথা যদি চিন্তা করি, এই জোড়াটা আমাদের কেমন? এই জোড়াটা হচ্ছে এল এলপি এলপি, দুইটাই লোন পেয়ার। আবার যদি আমরা তার একটা বাদে পরের দুইটা জোড়ার কথা চিন্তা করি, এটা কি? এটা হচ্ছে এলপি 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 বিপি। ভেরি গুড। সো আমরা যদি এর পরের দুই জোড়ার কথা চিন্তা করি, তাহলে হচ্ছে এটা বিপি বিপি। তার মানে এখানে আসলে সব ধরনের বিকর্ষণই কাজ করতেছে, এবং সবচেয়ে শক্তিশালী যে বিকর্ষণ এলপি এলপি, সেটা আমরা এখানে দেখতেছি এলপি এলপি। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, তার মানে আমাদের বন্ধন কোণ অনেক কম হবে, বুঝলাম। তার আগে আমরা একটু দেখে আসি এটা সংকরায়নটা কি। দেখো তো, আমরা বলছিলাম বন্ধন গঠন করে যারা যুগল হয় তারা হচ্ছে সংকরায়নের আয়তায় পড়বে, এবং যারা অলরেডি যুগল অবস্থায় আছে তারাও সংকরায়ন নির্ধারণে ভূমিকা রাখবে। তাহলে এখানে সংকরায়নটা আসলে কি হবে বলতো? একটা এস আছে এবং তিনটা পি আছে। তো আমার এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরায়নটা কি হবে? sp3। বুঝতে পারছি? জি ভাই। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু অরবিটাল চিত্রটা আঁকার চেষ্টা করি। সো এখানে অক্সিজেনকে দেই, এবং আমাদের এখানে বন্ধন গঠনে অংশ নিচ্ছে আসলে দুইটা অরবিটাল। সো এদের চেহারাটা একটু দিয়ে দিই, এই। সো এরা আসলে কি sp3 করে, sp3, এবং এটাও sp3। সো এর সাথে হচ্ছে একটা করে হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, ভালো কথা। তো এবার লোন পেয়ার গুলাকে দিতে হবে, আর লোন পেয়ার গুলাকে আমরা হচ্ছে এইভাবে দিতে পারি। এই যে এখানে একটা দিলাম, আর এখানে একটা মিকি মাউসের মতো দেয় আর কি। সো এখানে একটা দিলাম। সো এখন দেখো লোন পেয়ার বেশি আছে, সো লোন পেয়ার আসলে কি করবে? বন্ড পেয়ারের দিকে চাপাই দিবে, চাপ দিবে। চাপ দিলে এই যে বন্ধন কোণ আছে তাদের দুইটা অরবিটালের, এই বন্ধন কোণটা সেক্ষেত্রে হয়ে যাবে 104.5 ডিগ্রি, মানে কমে আসবে। মানে লোন পেয়ার যত বেশি তাদের বিকর্ষণ বলের ক্ষমতা তত বেশি, এবং তারা কি করবে? এই বন্ড পেয়ারকে চাপাই দিবে। তাহলে কেন চাপাইতেছে? কারণ আমরা দেখছিলাম যখন একটা যৌগের মধ্যে তিন ধরনের বিকর্ষণ বলই কাজ করতেছে, সেক্ষেত্রে আমাদের বন্ধন কোণ সবচেয়ে কম হবে। কারণ তিন ধরনের বিকর্ষণ বল যদি কাজ করে, আমাদের মানে তারা চাপ দিবে বেশি, চাপ দিলে তাদের অ্যাঙ্গেলটা কমে আসবে। সো দেখো, আমরা যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তাদের বন্ধন কোণ 107.5 ডিগ্রি, কারণ লোন পেয়ার আছে একটা। আর এখানে দেখতেছি পানির ক্ষেত্রে লোন পেয়ার যেহেতু বেড়ে গেছে, লোন পেয়ারের বিকর্ষণ বল ক্ষমতা বেশি, এই যে দেখো। সো তাদের বন্ধন কোণ হয়ে গেছে 104.5 ডিগ্রি। সো আশা করি বুঝতে পারছি এটা। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তোমাকে প্রশ্ন এটাই করবে যে মিথেন, অ্যামোনিয়া এবং পানি, মনে রাখো খুবই ইম্পর্টেন্ট এইচএসসির জন্য, অ্যাডমিশনের জন্য। মিথেন, অ্যামোনিয়া, পানি, এদের সবার সংকরায়ন sp3 হওয়া সত্ত্বেও কেন বন্ধন কোণ ভিন্ন ভিন্ন? সো এটার এক্সপ্লেনেশন আমি যেভাবে দিলাম সেভাবে তুমি খাতায় মেইনলি এই জিনিসটা লিখে বর্ণনা করে দিবা। আচ্ছা, সো দেখো এবার আমরা এই জায়গাটায় চলে আসি। এখানে আমরা কিছু এক্সেপশনাল কেস দেখব। সো এটা আসলে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো দেখো, নর্মালি আমরা sp3 সংকরণের আন্ডারেই ডিসকাস করব, কারণ আমরা বলছিলাম এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ব্যবহৃত যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। সো দেখো, এখানে বলছি sp3 যদি সংকরিত হয় কোনো একটা যৌগ বা কেন্দ্রীয় পরমাণু, সেক্ষেত্রে
আমরা তো জানি যে যখন একটা লোন পেয়ারও থাকবে না তখন বন্ড অ্যাঙ্গেল কত হবে 109.5 ডিগ্রি, যেমন মিথেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম। আচ্ছা, সো যখন একটা লোন পেয়ার থাকতেছে, আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণ কত দেখছিলাম একটু বলো দেখি। 107.5 ডিগ্রি। এই যে এই যে এখানে দেখছিলাম, আছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, সো দেখো এবার এই একটা লোন পেয়ার যদি থাকে এবং সংকরায়ন যদিও আমাদের sp3, সেক্ষেত্রে আসলে বন্ড অ্যাঙ্গেলেরও ভ্যারিয়েশন আসে। সেটা ডিপেন্ড করে কেন্দ্রীয় পরমাণু কি ইউজ করতেছো তার উপর। সো দেখো আমাদের এখানে কি ঘটনাটা ঘটছে। সো দেখো অ্যামোনিয়ার সংকরায়ন কিন্তু আমরা দেখছি sp3 হয় এবং তার এই মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার একটা আছে। তুমি যদি ফসফেনের কথা চিন্তা করো তাহলেও তাদের মুক্তজোড় ইলেকট্রন একটাই আছে, সংকরায়ন sp3, তুমি ইলেকট্রন বিন্যাস করলে দেখবা। আর যদি তুমি আর্সেনিক ট্রাইহাইড্রাইডের কথা চিন্তা করো তাদের ক্ষেত্রেও মুক্তজোড় ইলেকট্রন একটাই এবং তাদের সংকরায়ন sp3। সো আমি যদি ফসফেনের স্ট্রাকচারটা একটু দেখাইতে চাই তাহলে একটু দেখতে পারো যে ফসফরাস কত, ফসফরাস হচ্ছে 15। তো আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর 3p1x, আর হচ্ছে 3p1y, আর 3p1z। তাহলে এটা হচ্ছে কত হইলো 10 11 12 13 14 15। সো এটা হচ্ছে আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এবং তার লাস্ট শেল হচ্ছে এইটা। সো আমি কি করতেছি, ফসফেনের স্ট্রাকচার দেখতেছি pH3। সো আমাদের আসলে হাইড্রোজেন এখানে আসবে, হাইড্রোজেন আসবে, আর হচ্ছে হাইড্রোজেন আসবে। সো দেখো এই যে বন্ধন গঠনে অংশ নিচ্ছে আসলে তিনটা, এদেরকেও সংকরায়নের আয়তায় নিতে হবে এবং যারা অলরেডি যুগল আছে তাদেরকেও আয়তায় নিতে হবে। তাহলে আমরা একটা এস এবং তিনটা পি পাইতেছি যারা সংকরায়নের আয়তায় থাকবে। সো আমাদের সংকরায়ন কিন্তু sp3। এবং ফসফেনের ক্ষেত্রেও দেখো এই যে আমাদের একটা লোন পেয়ার ইলেকট্রন আছে বা মুক্তজোড় ইলেকট্রন আছে। সো দেখো এই যে মুক্তজোড় ইলেকট্রনটাকে এখানে লিখলাম। ঠিক একইভাবে দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা সংকরায়ন দেখছিলাম sp3 এবং অ্যামোনিয়ার ক্ষেত্রেও কিন্তু একটা মুক্তজোড় ইলেকট্রন ছিল। সো আশা করি বুঝতে পারছি আসলে যে তাদের সংকরায়নও একই, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যাও একই। বুঝতে কি পারছো? হ্যাঁ ভাই। এবার এখানে তাহলে তাকাও, দেখো তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি তাদের বন্ধন কোণ 107.5 ডিগ্রি হয়েছে। ফসফেনের ক্ষেত্রেও লন পেয়ার একটা আছে, সংকরায়ন আমাদের sp3, কিন্তু বন্ধন কোণ দেখো কমে গেছে। আবার যদি আমি আর্সেনিক ট্রাইহাইড্রাইডের কথা চিন্তা করি তাদেরও দেখো লোন পেয়ার একটা, সংকরায়ন sp3, তাও দেখো বন্ধন কোণ আরো কমে গেছে। সো এটার পেছনে আসলে কারণ আছে, সেই কারণটাই আমি এখানে সহজভাবে বলবো। তার মানে আমরা একটা জিনিস দেখতেছি যে অ্যামোনিয়া হচ্ছে বেশি অ্যাঙ্গেলের দিক থেকে, ফসফেন হচ্ছে আর একটু কম, আর আর্সেনিক ট্রাইহাইড্রাইড আরো অনেক কম। সো এর পেছনে যে কারণটা সেটা আমি একটু সিম্পল ভাবে বলি। যেমন এই ধরো আর্সেনিক যেটা, সো একটু খেয়াল করলে দেখবা যে এরা হচ্ছে গ্রুপ 15 সাংখ্যিক মান হিসেবে যদি বলি, এরা হচ্ছে গ্রুপ 15 এর মৌল। এখন তোমরা যদি পিরিয়ডিক টেবিলটা দেখো, পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখবা যে আর্সেনিক হচ্ছে নিচে আছে, আর্সেনিক হচ্ছে সবচেয়ে নিচে আছে, তার ঠিক উপরে আছে ফসফরাস এবং তার ঠিক উপরে আছে নাইট্রোজেন। সো আমাদের পিরিয়ডিক টেবিল আসলে জিনিসটা এরকম ছিল যে আমরা যদি উপর থেকে নিচে যাইতাম, উপরে ছিল নাইট্রোজেন, তারপরে ছিল ফসফরাস এবং তারপরে ছিল আর্সেনিক। আমি একটু উল্টাভাবে সাজাইছি। সো এখানে একটু চিন্তা করো তো, এখানে সবচেয়ে বড় কে এই তিনটার মধ্যে? এই যে এই জায়গায় এটা কিন্তু একই গ্রুপে 15 নাইট্রোজেন। না, বড় বড় আকারে বড়। আমরা একই গ্রুপে যত উপর থেকে নিচে যাইতে থাকি তত হচ্ছে আকৃতি বাড়তে থাকে, নাইট্রোজেনের আকার হচ্ছে ছোট। একই গ্রুপে উপর থেকে যদি নিচে যাইতে থাকে আকার বাড়তে থাকে, আমরা দেখাইছিলাম পারমাণবিক আকার যখন পড়াইছিলাম। তাহলে আর্সেনিক হচ্ছে সবচাইতে বড় আর নাইট্রোজেন হচ্ছে সবচাইতে ছোট। এটা কি বুঝতে পারছো আপু?
ওর কি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে আর্সেনিক হচ্ছে সবচেয়ে বড়, নাইট্রোজেন হচ্ছে সবচাইতে ছোট। সো আমি যদি এখানে দেখাইতে চাই, তাহলে আমি আসলে বড় থেকে ছোট সাজাইছি। দেখো আর্সেনিক সবার বড়, তার তুলনায় হচ্ছে ফসফরাস একটু ছোট, এবং ফসফরাসের তুলনায় নাইট্রোজেন হচ্ছে আরো ছোট। সো একটু খেয়াল করলে দেখবা যে আমাদের এই কেন্দ্রীয় পরমাণুর আকার যেখানে সবচাইতে বেশি, সেখানে বন্ধন কোণ সবচাইতে কমে গেছে। আর আকার যেখানে সবচাইতে কম, সেখানে বন্ধন কোণ অনেকটা বেশি আছে। সো এই সিদ্ধান্তটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে আকার যত বাড়বে, বিকর্ষণ বল তত বাড়বে, আর বিকর্ষণ বল যত বাড়বে, বন্ধন কোণ তত কি হবে? কমে যাবে। কারণ ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। জিনিসটা কি বুঝতে পারছো? জি দেখো ভাইয়া। আকার যত বাড়বে, বিকর্ষণ তত বাড়বে, মানে ওই যে, মানে হচ্ছে আমরা ওই যে লোন পেয়ার আর বন্ড পেয়ার যে বিকর্ষণের কথা বলতেছি। সো আকার যত বাড়বে, বিকর্ষণ তত বাড়বে, আর বন্ধন কোণ তত কমে আসবে। তাহলে দেখো এটার আকার বড়, তার মানে এইখানকার যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার এবং তার সাথে যে হাইড্রোজেন আছে যে অরবিটালের মাধ্যমে যুক্ত, তাদের মধ্যে বিকর্ষণ তত বাড়বে, আর যত বেশি বিকর্ষণ হবে বন্ধন কোণ তত কমে আসবে। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। দেখো আমরা যদি অ্যামোনিয়ার কথা বলি, এই যে একটু আগে দেখছিলাম, সো দেখো বিকর্ষণ যত বেশি হয়েছে তত দেখো বন্ধন কোণ কমে আসছে। সো দেখো বিকর্ষণ কম, সো বন্ধন কোণ বাড়তি। সো বিকর্ষণের সাথে আসলে বন্ধন কোণের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সো এখানে দেখো ফসফেন আকার আরেকটু ছোট, সো বিকর্ষণ বল কি হবে? খুব একটা বেশি হবে না। সেক্ষেত্রে বন্ধন কোণ দেখো এইটা থেকে একটু বেশি। আবার এখানে দেখো আকার সবচাইতে ছোট, তার মানে যেখানে আকার সবচাইতে ছোট, কি হইল, যেখানে আকার সবচাইতে ছোট সেখানে আসলে বিকর্ষণ বল কেমন হবে বলতো? কম না বেশি? কম। কম। হ্যাঁ, আকার ছোট, বিকর্ষণ হচ্ছে কম, আর বিকর্ষণ যত কম বন্ধন কোণ তত কি হবে? বড়। বড় বা বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো এই কারণে দেখো এই অ্যামোনিয়া, ফসফেন, আর্সেনিক ট্রাইহাইড্রাইড এদের ক্ষেত্রে আসলে আকারটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, তো দেখো এরকম আরেকটা উদাহরণ আমরা sp3 এর রেসপেক্টে এখানে দিছি, যেমন পানি। সো পানির ক্ষেত্রে আমরা তো জানি যে তাদের লোন পেয়ার থাকে হচ্ছে দুইটা, অক্সিজেনের মাথায় দিয়ে দিই, লোন পেয়ার দুইটা। আবার যদি আমরা হাইড্রোজেন সালফাইডের কথা চিন্তা করি, এদের ক্ষেত্রেও আসলে লোন পেয়ার দুইটা। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো সেক্ষেত্রে দেখতে পারবে। সো তাদের দেখো পানির ক্ষেত্রেও আমরা জানি সংকরায়ন হচ্ছে এই যে এখানে দেখছিলাম sp3, পানির ক্ষেত্রে সংকরায়ন sp3। আবার হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রেও সংকরায়ন আমাদের sp3, এবং লোন পেয়ার দুইজনেরই সেম, দুইটা দুইটা করে। তাহলে দেখো তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধন কোণের একটা ব্যতিক্রম আসছে। সো এটাও আসলে আকার দিয়ে ব্যাখ্যা করা যায়। সো আকারের রেসপেক্টে আমরা সহজভাবে মনে রাখতে পারি। কিরকম দেখো, এই যে দেখো সালফার এবং অক্সিজেন। তো নর্মালি আমাদের অক্সিজেনের নিচে হচ্ছে সালফার থাকে, আমরা যদি পর্যায় সারণীর কথা চিন্তা করি একই গ্রুপে। সো সালফার কি আকারে বড় না? আর অক্সিজেন কিন্তু আকারে তুলনামূলক ছোট। সো এখানে আমরা কি আঁকছি? এখানে হচ্ছে বড় থেকে ছোট আঁকছি। তাহলে সালফার হচ্ছে বড়, অক্সিজেন হচ্ছে ছোট। তো আমরা কি বলছিলাম যে আকার যত বড়, বিকর্ষণ তত বেশি, বন্ধন কোণ তত কম। তাহলে দেখো এই যে অক্সিজেন, এই যে সালফার, এদের মধ্যে আকার বড় কার বলতো? সালফারের। আকার বড় হচ্ছে সালফারের। তাহলে বিকর্ষণ বল কোথায় বেশি হবে? অবশ্যই এই যৌগে। তাহলে এই যৌগে আসলে বন্ধন কোণ কি হবে? সবচেয়ে কম হবে। সো এটাকে আমরা যদি এক্সপ্লেইন করি বা তীর চিহ্ন দিয়ে দেখাইতে চাই, তাহলে এইভাবে দেখাইতে পারি। আর এখানে কি অক্সিজেন আকার ছোট, তাহলে কি হবে? বিকর্ষণ কম, বিকর্ষণ কম, আর বিকর্ষণ যদি কম হয় বন্ধন কোণ হবে বেশি। এই কারণেই পানির হচ্ছে 104.5 ডিগ্রি হয়,
আর হাইড্রোজেন সালফাইডের তোমার কম হয় তুলনামূলক। সো এটা জাস্ট এক্সেপশনাল দুইটা কেস বর্ণনা করলাম, এবং এখান থেকে আসলে অবজেক্টিভ আসবে, তোমাকে কখনো এক্সপ্লেইন করতে দিবে না যে কেন কি হয় না হয়, এই ঘটনা খুবই এক্সপ্লেইন করা কঠিন। সো আমাদের আসবে কি, আমাদের আসবে হচ্ছে মিথেন, অ্যামোনিয়া এবং পানির ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে সেটা। আর এইটা জাস্ট আমাদের অবজেক্টিভের ইনফরমেশন হিসেবে মনে রাখলেই চলবে। এবং এখানে আমরা জাস্ট অ্যাঙ্গেলগুলো একটু জানবো যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলগুলো কত, এটা একটু মুখস্থ রাখলে ভালো হয়, এই মুখস্থগুলা করে ফেলবা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে এই জায়গায় চলে আসি। সো এখানে হচ্ছে আমাদের সংকরায়ন, দেখো এত কষ্ট করে ইলেকট্রন বিন্যাস করে করে নির্ণয় করা খুব কঠিন। দেখো আমরা কি করতেছিলাম, আয় হায় কি হইল, আচ্ছা আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস করে 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 তারপর হচ্ছে বের করতেছিলাম। সো এগুলা বেশ কঠিন ব্যাপার, আমরা হইতেছে শর্টকাট শিখবো। সো কিভাবে হচ্ছে খুব ইজিলি করা যায়। সো এগুলো হচ্ছে অবজেক্টিভের জন্য খুব উপকারে লাগবে। সো সংকরায়ন নির্ণয় কিভাবে করতে হয় সেজন্য আমি আসলে একটা ছকের মতো করার চেষ্টা করছি এখানে। তো দেখো আমরা হচ্ছে শিখবো কি কি জিনিস। অজৈব যৌগের সংকরায়ন কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানবো, এবং জৈব যৌগের সংকরায়ন কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানবো। আর অজৈব যৌগের সংকরায়ন নির্ণয়ের ক্ষেত্রে অজৈব যৌগকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগবো, একটা হচ্ছে সাধারণ অজৈব যৌগ, আর আরেকটা হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগ মানে কি, যে থার্ড ব্র্যাকেট দিয়ে সন্নিবেশ বন্ধন সহ। সো অজৈব যৌগের আন্ডারে আসলে দুইটা জিনিস পড়ছে, একটা হচ্ছে সাধারণ অজৈব যৌগ যেগুলো জটিল যৌগ বাদে যেগুলো আছে, আর একটা হচ্ছে জটিল যৌগ। আর জৈব যৌগের সংকরায়নও পড়ব। এই যে এটাকে নাম দিছি এ, এটাকে নাম দিছি বি, এবং এটাকে নাম দিছি সি। সো একটু উল্টাপাল্টা ভাবে দেওয়ার কারণ হচ্ছে সবার আগে আমরা এ নিয়ে শিখব, তারপরে হচ্ছে বি নিয়ে শিখব, এবং লাস্টে আমরা সি নিয়ে শিখব, মানে জটিল যৌগ নিয়ে আমরা পরে শিখব। তো দেখো এ থেকে একটা তীর দিছি এই যে এখানে, এবং বি থেকে একটা তীর দিছি এখানে, এবং এখানে একটা কথা বলছি, এখানে বলা হয়েছে দেখো এটা হচ্ছে ইউনিভার্সাল সূত্র, মানে সংকরায়ন নির্ণয় করার জন্য এটা হচ্ছে সবচেয়ে ইউনিভার্সাল, এবং এটা দিয়ে সব ক্যাটাগরির সংকরায়ন নির্ণয় করা যায় অজৈব যৌগ এবং জৈব যৌগের ক্ষেত্রে। আর জটিল যৌগের সংকরায়ন নির্ণয় করার ক্যাটাগরিটা ভিন্ন, সেটা আমরা আলাদা পরে আলোচনা করব। সো এখানে দেখো সংকরায়ন নির্ণয় করার ক্ষেত্রে আমি বলছি যেটা হচ্ছে ইউনিভার্সাল সূত্র, এবং এর জন্য স্ট্রাকচার জানা মাস্ট। তার মানে এই ইউনিভার্সাল সূত্র অ্যাপ্লাই তুমি তখনই করতে পারবা বা বুঝতে পারবা তখনই যখন তুমি আসলে একটা যৌগের স্ট্রাকচার অঙ্কন করতে পারবা। সেক্ষেত্রে ইউনিভার্সাল সূত্র কখনো কখনো অ্যাপ্লাই করা একটু কঠিন হয়ে যায়, যদিও এটা দিয়ে খুব ইজিলি সবকিছুই বের করা যায়, বাট স্ট্রাকচারটা আঁকা একটু কঠিন বিশেষ ক্ষেত্রে। সো দেখো এক্স বলতে আসলে কি বুঝাইতেছি, এখানে দেখো একটা কথা বলা হয়েছে, এক্স ইকুয়াল সংকরিত অরবিটাল সংখ্যা। তো দেখো সংকরিত অরবিটাল সংখ্যার উপর বেস করে কিন্তু আমরা সংকরায়ন নির্ধারণ করি। আমাকে একটু বলো তো, সংকরিত অরবিটাল সংখ্যা যদি 3 হয় তাহলে আমরা কেমন সংকরায়ন বুঝবো? sp3। না তো আপু, SP2। sp2। 3 বলতে কি বোঝাইতেছে, যে একটা এস দুইটা পি, 2 আর 1 এ 3। আর sp3 যেটা বললা ভাইয়া সেটা হচ্ছে 4টা অরবিটালের সংকরণ। কারণ কি, এই যে একটা এস 3টা পি, তাহলে এই যে এখানে 3 আর এখানে হচ্ছে 1, টোটাল 4টা অরবিটালের সংকরণ। আর sp2 যেটা সেটা হচ্ছে 3টা অরবিটালের সংকরণ। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ ভাই। আচ্ছা, তো দেখো এক্স বলতে আমরা কি বুঝাইতেছি, আমরা হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা যদি কোনোভাবে নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা সংকরায়ন বের করে ফেলতে পারবো। তো সংকরিত অরবিটাল সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, এক্স এর ভ্যালু বের করার মাধ্যমে। আর এক্স এর ভ্যালু কিভাবে বের করব, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, মানে একটা যৌগের মধ্যে লোন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা আছে সেটা বের করব, আর কয়টির সাথে কানেক্টেড, মানে আমরা যে পরমাণুটার জন্য সংকরায়ন বের করব সেই পরমাণুটা অ্যাকচুয়ালি কয়টার সাথে কানেক্টেড আছে সেটা বের করব। তো এভাবে আসলে আমরা
ইউনিভার্সাল সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সো এটা আমরা পরে আসবো ইউনিভার্সাল সূত্রতে। সো এখানে আমরা হচ্ছে প্রথমে আমাদের বহুল প্রচলিত যে সূত্রটা আছে সেটা সম্পর্কে একটু দেখি। তো দেখো, সাধারণ অজৈব যৌগ যদি থাকে সেক্ষেত্রে একক কেন্দ্রীয় পরমাণু যদি থাকে, মানে কেন্দ্রীয় পরমাণু একটাই, এই যে দেখো এখানে যতগুলা দেখাইছি ম্যাক্সিমাম সব কেসে কেন্দ্রীয় পরমাণু একটাই থাকবে, তোমাদের জটিল দিবে না কখনো। এখানে হচ্ছে জেনন, এখানেও জেনন। সো একক কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে সূত্রটা কি, যে সংকরিত অরবিটাল সংখ্যা বা x ইকুয়াল হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, বা যোজ্যতা স্তরে যতগুলা ইলেকট্রন আছে সেটার সংখ্যা হিসাব করব, প্লাস একযোজী পরমাণু সংখ্যা। সো একযোজী মানে কি, যাদের যোজনী এক যোজনী বিশিষ্ট কয়টা পরমাণু আছে সেটা এই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যার সাথে যোগ করলাম। তারপরে হচ্ছে প্লাস দিয়ে দেখাইছি অ্যানায়নের চার্জ এবং তার মান, অ্যাবসলিউট ভ্যালু দিয়ে মান বুঝাইতেছি। সো অ্যানায়নের চার্জ যদি কখনো -2 হয়, সো আমি যখন মান নিব তখন তার সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 2। সো আমি কিন্তু এখানে মান নিয়ে ক্যালকুলেট করব, এই জন্য অ্যাবসলিউট ভ্যালু দিছি। আমরা একটা একটা দেখাবো, আমরা আজকে এই কয়টা উদাহরণ একটু দেখবো, তারপরে স্টপ করে দেব। সো এখানে বলছি অ্যানায়নের চার্জের মান, সেটা কি করব, সেটা হচ্ছে যোগ করব, মাইনাস করব ক্যাটায়নের চার্জের মান। সো ক্যাটায়ন যদি হয়, যেমন ধরো অ্যামোনিয়াম প্লাস, সো এটার দ্বারা আসলে +1 বোঝায়। সো আমি যদি ক্যাটায়নের চার্জের কথা বলি তাহলে প্লাস মাইনাস সহ বলতে হবে, আর যদি মান বলি তাহলে শুধু 1। সো আমি মাইনাস দিয়ে শুধু 1 বসাবো। কাহিনীটা বুঝাইতে পারছি? সো এই টোটালটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এক্স বের করতে পারবো, এবং এক্স যা হবে তার রেসপেক্টে আমরা সংকরায় নির্ধারণ করে ফেলবো। এখন আমি ধরো এখানে এক্স ক্যালকুলেট করবো একটা একটা করে। এখন আমাকে বলো তো, যে শুরু করি হাফ, এই যে এক্স ক্যালকুলেশনের জন্য আমাদের একটা হাফ আছে, ব্র্যাকেট দিলাম, ফার্স্টের ব্র্যাকেট। তো এখানে কি বলা হয়েছে দেখো, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত বলো তো, নাইট্রোজেন। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত বলতে পারবা? এই যে নাইট্রোজেনের কথা চিন্তা করো, এই যে 1s2 2s2, তার লাস্ট শেলের ইলেকট্রন তুমি চিন্তা করবা, 2p1x 2p1y 2p1z, তাহলে যোজ্যতা স্তর হচ্ছে এইটা, এবং সেখানে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, এই যে 2, 5। টোটাল হচ্ছে 2 আর এখানে 3, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 5টা। সো আমি কি বুঝাইতে পারছি যে যোজ্যতা স্তরের ইলেকট্রন বলতে আসলে কি বুঝাইতেছে কেন্দ্রীয় পরমাণুর? হ্যাঁ, 5। ঠিক আছে, মানে তার যোজ্যতা স্তরে যতগুলা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হিসেবে বিবেচিত হবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা লিখে দিলাম এইটা হচ্ছে 5। তারপর দেখো প্লাস দিয়ে কি বলছে, একযোজী পরমাণু সংখ্যা, এখানে কত বসাবো বলতো এই যৌগটার মধ্যে? বলতে পারো না? 3 কি? জি। আচ্ছা, সো আমরা একটু দেখি, দেখো এটা কিন্তু খুবই সিম্পল জিনিস। সো এই যে নাইট্রোজেনের পাশে যদি আমরা অরবিটাল গুলা দেই, মানে এখানে বন্ধন যদি দেখাই, তাহলে দেখো নাইট্রোজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা আমরা দেখছিলাম 5টা। একযোজী পরমাণু সংখ্যা এই অ্যামোনিয়ার মধ্যে কয়টা আছে? একযোজীকে, হাইড্রোজেন হচ্ছে একমাত্র একযোজী পরমাণু, তাহলে একযোজী পরমাণু আছে কয়টা? 1 2 আর 1 3, তাহলে একযোজী পরমাণু আছে হচ্ছে 3টা। সো আমি এখানে 5-এর প্লাসে 3 দিলাম। তারপরে দেখো প্লাস অ্যানায়নের চার্জের মান, দেখো তো অ্যামোনিয়া কি কোনো চার্জ বিশিষ্ট অণু? দেখো তো কোনো চার্জ আছে অ্যামোনিয়াতে? চার্জ 0 না? সো বলছি জি। অ্যানায়নের চার্জের মান, সো এটা অ্যানায়নও না, সো প্লাস দিয়ে আমি একটা 0 বসাইলাম। সো অ্যানায়ন যেহেতু না, তার মানে তার চার্জও আমরা বসাইতে পারবো না। আবার মাইনাস দিয়ে বলছি ক্যাটায়নের চার্জের মান, সো মাইনাস, এটা কি কোনো ক্যাটায়ন?
দেখো তো জি না ভাইয়া। প্লাস নাই, তাহলে এখানে 0 বসাইছি। ওকে, তাহলে চিন্তা করো তো, এই যে 5 আর 3 হয় কত, 8, 8কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত পাবো, 4 4। 4 তাহলে 4 যদি হয়, তাহলে 4টা অরবিটালের সংকরণ যেন কি ছিল ভাইয়া? এই যে এই যে এই যে, বুঝো না? sp3 হ্যাঁ, sp3। তাহলে দেখো সংকরিত অরবিটাল সংখ্যা পাইছি 4টা, আর 4টা অরবিটালের সংকরণ মানে হচ্ছে sp3। ঠিক আছে, তাহলে এই যে দেখো অ্যামোনিয়ার সংকরায়ন যে sp3 হবে, সেটা দেখো এত কষ্ট করে এভাবে এই যে ভেঙে 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 বের না করে, এই যে এখানে করছি, ভেঙে ভেঙে কিভাবে কি কানেক্ট হইতেছে এত কিছু না করে আমরা জাস্ট এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি, ডাইরেক্ট আমরা বের করে ফেলবো, এবং তোমাদের অবজেক্টিভ এইচএসসির এই প্রশ্নগুলো আসবে। এবার পানিতে আসো। অয়ন না তোমার নাম, ছোট ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, অয়ন বলো তো এবার এখানে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত বসাবো? কেন্দ্রীয় পরমাণুকে, অক্সিজেন, তার যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন বলতে পারবা? 8টা। অক্সিজেনের টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, যোজ্যতা স্তরে ইলেকট্রন কিন্তু আলাদা। দেখো একটু, এই যে অক্সিজেন 1s2, 2s2, 2p2x, 2p1y, 2p1z। আমরা বলছি যোজ্যতা স্তরের ইলেকট্রন নিয়ে আমরা কাউন্ট করব। সো যোজ্যতা স্তর মানে কি, এখানে সর্বশেষ শক্তি স্তর, এটা কিন্তু নিব না, এটা বাদ। যোজ্যতা স্তর বলতে এখানে সর্বশেষ শক্তি স্তর বোঝাইতেছে। তাহলে এখানে কয়টা আছে দেখো তো ইলেকট্রন? 6টা। 6টা। তাহলে বুঝতে পারছো তার যোজ্যতা স্তরে ইলেকট্রন বলতে কি বোঝাইছে আসলে? তাহলে জি এখানে ভাই। বসাইলাম হচ্ছে 6। ওকে, প্লাস, তারপরে দেখো তো একযোজি পরমাণু সংখ্যা হিসাব করতে হবে, কত বসাবো পানির জন্য? একযোজি মানে যাদের যোজনী 1। 2 2, ভেরি গুড, 2। এই তো, কারণ হাইড্রোজেন আছে 2টা, এটাই একযোজি, সো 2 বসাইছি। এটা কি কোনো অ্যানায়ন? জি না ভাইয়া। এটা কি কোনো ক্যাটায়ন? জি না। তাহলে +0 -0। তাহলে দেখো তো 6 এর 2 কত হয়, 8, 8কে 2 দিয়ে ভাগ করো হয় 4, তার মানে এটা সংকরায়ন কি আসলে? sp3 sp3। এটাই কিন্তু আমরা দেখে আসছিলাম। ওকে, এবার হচ্ছে একটা একটা করে শেষ করে দিব, লাস্টের এই কয়টা একটু দেখে নিই একবারে। সো দেখো, এই যে সালফেট অ্যানায়ন যেটা আছে, আপু বলবা এবার, বলো তো কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে টোটাল? মানে সালফারের 6টা থাকবে যোজ্যতা ভেরি স্তরে। গুড, তাহলে তার যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন আছে। ওকে, তো এখানে দেখো এই 2 এর জায়গায় এখানে কি বসাবো এবার? বলছি একযোজি পরমাণু সংখ্যা কয়টা আছে সেটা যোগ করব, বলো তো কয়টা আছে? 4 বছর। এই, 4 অক্সিজেন কি একযোজি পরমাণু? অক্সিজেনের যোজনী কত? 2 হ্যাঁ, তাহলে এটা কি একযোজি পরমাণু বলো? না কিন্তু। ভাই বুঝতে পারছি না। বুঝতে পারো নাই, এখন কি বুঝতে পারছো কি বললাম? ভাই আরেকবার একটু আমি বলেন। বললাম যে একযোজি পরমাণুর সংখ্যা যোগ করব, মানে যাদের যোজনী 1 তাদের যোগ করব। এখন এখানে কি কোনো একযোজি পরমাণু আছে? দেখো তো অক্সিজেন আছে না। শুধুমাত্র, তাহলে এটা তো কোনো একযোজি জি পরমাণু না। সো একযোজি পরমাণু যদি জি না থাকে তাহলে আসলে যোগ করার কিছু নাই, তার মানে 0 যোগ করব। বুঝছি? জি ভাইয়া জি। ওকে, ফাইন। জি ভাইয়া। প্লাস, এইবার দেখো অ্যানায়নের চার্জের মান। সো বলো তো এখানে কত বসাবে এবার? এই দেখো এটা একটা অ্যানায়ন না? 2 হ্যাঁ, হ্যাঁ তার মানে অ্যানায়নের চার্জ কত, -2। আমরা শুধু মান নিব, তার মানে এখানে শুধু 2 বসাবো। বুঝতে পারছো কাহিনী? জি ভাইয়া। এটা কি কোনো ক্যাটায়ন? না ভাইয়া। তাহলে এখানে কত বসাবো? 0 ভেরি গুড, তার মানে 6 আর 2 কত হয়, 8, 8কে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে সংকরায়ন হচ্ছে sp3। আমরা বলছিলাম না এটা খুব ইম্পর্টেন্ট, দেখছো সমস্ত আমরা যে কমন জিনিসগুলা জানি সেগুলা সংকরায়ন sp3 হয়ে থাকে। আচ্ছা, এবার ভাইয়া বলবা এই যে অ্যামোনিয়াম প্লাস যেটা আছে সেটার ক্ষেত্রে কি হবে বলো অয়ন? 4 জি ভাই। এই যে 5 হ্যাঁ 5, ভেরি গুড ভেরি গুড। প্লাস একযোজি পরমাণু সংখ্যা কত বসাবো? 4 ভেরি গুড, কারণ হাইড্রোজেন আছে কয়টা? 4টা। ওকে, ফাইন। প্লাস, 1 হ্যাঁ, না দাঁড়াও, আগে কি, আগে হচ্ছে অ্যানায়নের চার্জের মান। সো এটা কি কোনো অ্যানায়ন? আচ্ছা
জি না, তাহলে জানেন জিরো না। জিরো, মাইনাস, এবার মাইনাস ওয়ান। -1, ভেরি গুড। ক্যাটায়নের চার্জের মান তাহলে কত হয় একটু হিসাব করো তো, দেখো তো। তাহলে হাফ, 5 আর 4 কত হয় 9, 9 থেকে মাইনাস করব 1, ঠিক আছে। তাহলে 9 থেকে 1 মাইনাস আট, করলে কত হবে 8, 8 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো 4। চার। তাহলে 4 যদি হয়, ওই যে দেখো আবারও sp3। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, ওকে, জি। এবার হচ্ছে আপু বলো এটা দ্রুত। জি ভাইয়া। তারপরে হচ্ছে ক্লোরিনের ফসফরাসের কত? 7, ও ফসফরাসের হচ্ছে 5, 5, গুড। তারপরে ক্লোরিনের হচ্ছে কত, কত লিখবে এখানে? ক্লোরিন 1 যোজি। হ্যাঁ, ক্লোরিন একযোজি, হ্যালোজেন গুলো একযোজি হয়। হ্যাঁ হ্যাঁ, তা- তাহলে এখানে হবে ক্লোরিনের 5টা। তো 5টা লিখলাম, 5, ভেরি গুড। ওকে, প্লাস এটা কি কোনো অ্যানায়ন? না ভাইয়া, এটা এটা কি কোনো অ্যানায়নও না, ক্যাটায়ন? ক্যাটায়নও না। না, ঠিক আছে। তাহলে 5 আর 5 হয় 10, 10 কে এবার কি করব, 2 দ্বারা ভাগ করব। তার মানে আমরা 5, 5টা অরবিটালের সংকরণ, দ্যাট মিন্স কি হবে এখানে? sp4। এই sp4 হয় কোনোদিন? না। sp3d, মানে p তে 3টা পূরণ হয়ে গেলে আর বাকি থাকে জি যেটা, ভাইয়া। সেটা d তে যাবে। তার মানে এটা sp3d। এই যে আমরা দেখে আসছিলাম, এই যে 5টা অরবিটালের সংকরণ হয় sp3d। ওকে, বুঝতে পারছো? আর আমাদের 2টা আছে শেষ, জি তারপরে ভাইয়া, বুঝতে পারছি। এই 2টা। এখন এইটা একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে, আমি একটু হেল্প করি। এটা হচ্ছে জেনন। সো জেনন কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ, নিষ্ক্রিয় মৌল। সো জেনন হচ্ছে আমাদের 18 নাম্বার গ্রুপের সদস্য, এবং 18 নাম্বার গ্রুপে যারা আছে তাদের লাস্ট শেল ইলেকট্রন হচ্ছে 8টা। নিষ্ক্রিয় বলছি, তার মানে তার লাস্টে অষ্টক পূরণ থাকবে, ঠিক আছে। আর এই যে এইটা এভাবে মনে রাখতে পারো, এই যে ফসফরাস, ফসফরাস কিন্তু আমাদের 15 নাম্বার গ্রুপের সদস্য, এবং 15 নাম্বার গ্রুপের সদস্য হওয়ার কারণে তার লাস্ট শেলে 5টা ইলেকট্রন। সেভাবে মনে রাখা যায়। সো জেনন এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে, সো 8। তারপরে কি লিখবো, কি যোগ করবো বলো, কেউ যে কোনো একজন বলো, আপুই বলো নালে। ভাইয়া 4 যোগ করবো হ্যাঁ, 4 যোগ করবো, ক্লোরিনের কারণ সাথে। ফ্লোরিন হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনের ক্ষেত্রে যোজনী হয় একযোজি মৌল। আচ্ছা, প্লাস এটা কোনো অ্যানায়নও না, এরপরে জিরো এটা জিরো। কোনো ক্যাটায়নও না। না। তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে 6। আর 6টা অরবিটালের সংকরণ মানে কত হবে, sp3, 4টা হইলো, আরো 2টা লাগে d2। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার দেখো এইটা একটু আমাদের কাছে কঠিন মনে হইতে পারে, বাট এটাও আসলে সোজা। দেখো এখানে পরমাণু সংখ্যা একটু বেশি আছে, কোনো সমস্যা নাই। সো এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু যেটা কাজ করবে সেটা হচ্ছে জেনন। হ্যাঁ, তো জেনন কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করবে, বাকিগুলা করবে না। সো আর কেন্দ্রীয় পরমাণু কিভাবে আইডেন্টিফাই করবা, বাকিগুলার ক্ষেত্রে আইডেন্টিফাই করা ইজি। দেখবা যে যাদের পরমাণু সংখ্যা কম, তারা আসলে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করে। সো দেখো নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কম, সো ও হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তারপর হচ্ছে ফসফরাস, পরমাণু সংখ্যা কম, সো ও হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এভাবে খুব ইজিলি বের করা যায়। বাট এই যে 3টা আছে, এক্ষেত্রেও আসলে জেননই কাজ করবে। আর জেননের সাথে যা বাকি যারা আছে তারা হচ্ছে দেখো এই ইলেকট্রোনেগেটিভ আর কি। সো জেনন হচ্ছে এই ক্ষেত্রে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী, এবং এই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। সো দেখো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে জেনন, এবং তার লাস্ট শেল ইলেকট্রন হচ্ছে 8টা, কারণ সে নিষ্ক্রিয় মৌল। সো 8। এবার বলো কত যোগ করব, অয়ন বলো, অয়ন ভাইয়া আসো, 4। অয়ন আসো। জি ভাইয়া। ওকে, বলো কত যোগ করব। 4। 4। কেন 4 যোগ করলাম? এই যে এক যোজি পরম। হ্যাঁ, একযোজি, আর অক্সিজেন কিন্তু একযোজি না, সো এটা বাদ, ওটা চিন্তা করবো না। প্লাস এটা কোনো অ্যানায়নও না, মাইনাস এটা কোনো এটা ক্যাটায়নও না। 8 আর 4 কত হইলো, 8 আর 4 হইলো 12, 12 কে 2 দিয়ে ভাগ করো, তার মানে পাবো 6। 6টা অরবিটালের সংকরণ মানে কি, sp3, 4টা পূরণ হইলো, আর d2। শেষ।